2 ঘন্টা মামা বাড়ি এসেছি আমি। নীরাত্রি আর শাশুড়ি আম্মা। নিহান আমাদের নামিয়ে দিয়েই চলে গেছে। বাড়ির ভিতরে আর প্রবেশ করেনি। এ বাড়ি এসেই দেখি এলাহি কারবার। মামি ছেলের আগমনে সম্পূর্ণ বাড়ির ছবি পাল্টে দিয়েছে। নতুন করে বাড়ি রং করেছে। ঘরের আসবাবপত্র কিছু পরিবর্তন করেছে। মামা আগে যখন বলতো পুরনো জিনিসগুলো পরিবর্তন করতে চাইতো, মামি করতে দিত না। বলতো এগুলো তার নিজের হাতে করা জিনিস, এগুলো সে কখনোই পরিবর্তন করবে না আর করতেও দিবে না। কিন্তু মামি যে ছেলের আগমনে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করবে জানা ছিল না। শুধু ছেলের আগমনে এত কিছু হয়নি। খোঁজ নিয়ে জানতে পারলাম সুহেল ভাইয়ার একজন বিদেশি বান্ধবী আসবে। যদিও মেয়ের পরিবার বাংলাদেশি, কিন্তু সে নাকি লন্ডনের চাচার কাছে বড় হয়েছে। সেই রমণীর আগমনের জন্যই মূলত রং ঢং করা বাড়ির। তোকে কালো শাড়িতে পুরোই হট লাগছে, আর মেদহীন পেট তো আরই। গুনগুন করতে করতে চা বানাচ্ছিলাম সবার জন্য। এমন সময় কথাটা শ্রবণ হওয়ার পাশাপাশি কোমরেও স্পর্শ পেতে কাল বিলম্ব না করে পাশ ফিরে গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে থাপ্পড় দিয়ে বসলাম। তোর সাহস হয় কী করে আমাকে এমন কথা বলার? শুধু কি বলেছিস, আবার তোর নোংরা হাত দিয়ে স্পর্শও করিস? মেয়েদেরকে কি তোর দুর্বল মনে হয়? তোর কি মনে হয় তোর বিদেশি নীতির মতো সবাই আমরা? তুই এভাবে বলবি আর স্পর্শ করবি আর মেয়েরা সব তোর উপর ঢলে পড়ে যাবে? তোকে ভালো ভেবেছিলাম, কিন্তু তুই তো রাস্তার কিট। আমার ভাবতেই অবাক লাগে তুই সেই দিনের অপমানের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলি এইটা ভেবে। তুই আমাকে থাপ্পড় মারলি কোন সাহসে? আর তুই তো করে করছিস। আমার কথা শেষ করার আগেই গালে হাত রেখে দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল সোহেল ভাইয়া। কিন্তু তার এই কথা শুনিয়ে আমার রাগ আরও বেড়ে গেছে। মানুষ কতটা খারাপ হলে আর নির্লজ্জ হলে নিজের দোষ স্বীকার না করে উল্টো প্রশ্ন করে, সেটা হয়তো এই মানুষটাকে না দেখলে আমি বুঝতে পারতাম না। এখন তো শুধু থাপ্পড় মেরেছি, আর কখনো আমার সাথে লাগতে এলে এমন জায়গায় দিব না, না তো দেখাতে পারবি আর না তো কাউকে বলতে পারবি। আমাকে যদি সেই ছোট তুরি ভেবে থাকিস, তাহলে এর জন্য এক বালতি সমবেদনা। তুই ভাইয়ের মতো হয়েই থাকবি। আর তোর যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে পতিতালয়ে চলে যাবি। তোর এই রূপের অনেক গরম, তাই না? তোর এই রূপ আর দেমাক আমি বের করে দিব। কথাটা বলে আমার দিকে আবারও এগিয়ে আসতে চাইলে হাতের কাছে থাকা গরম চা সোহেল ভাইয়ার উপর ঢেলে দিলাম। কি হয়েছে এখানে? আমার আর ভাইয়ার মাঝে কথা থেকে যেন মামি চলে আসে। তোমার ছেলে নিজের চা নিয়ে খেতে পারে না, সেটা গায়ে ঢেলে দিয়েছে। আর ও হ্যাঁ মামি, তোমার ছেলেকে বলে দিবে এটা বাংলাদেশ, লন্ডন না। এখানে সব কিছু চলবে না। আর আমার পিছনে যেন বলেও লাগতে না আসে, তাহলে আজকের কথাটা মনে করিয়ে দিবে। কথাগুলো বলে রান্নাঘর থেকে বের হয়ে আসি। আর মামি এবং সোহেল ভাইয়া রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। তার ছেলে যে আমাকে বাজেভাবে স্পর্শ করছে সেটা বললেও মামি বিশ্বাস করবে না, কারণ সে ছেলে ভক্ত মা। ছেলের সব খারাপ কাজ মামার থেকে ঢেকে রাখাই হচ্ছে মামির কাজ। ঘণ্টাখানেক আগে থানার সামনে গাড়িতে বসে আছে নিহান, পাশে বসে আছে আয়ান। দুজনের হাতে সিগারেট, কিন্তু নিহান সিগারেট কম। থানার দিকে তাকিয়ে কিছু একটা খুঁজে চলছে বারবার, যেটা আয়ানের নজর আড়ালো না। কিন্তু নিহান এখনও কেন এসেছে সেটা এখনও অপরিষ্কার আয়ানের কাছে। চল চল মানে কোথায় যাব আমরা? তোর শ্বশুরবাড়ি, ওই যে দেখা যাচ্ছে তোর শ্বশুরবাড়ি, ওখানেই যাব শালা। কথাটা বলে আয়ানের পেটের মধ্যে গুঁতা মারল নিহান। শালা, তুই আমাকে 1 ঘন্টা ধরে এখানে বসিয়ে রেখে এখন বলছিস থানার ভিতরে যাবি? কথাগুলো বলতে বলতে দুই বন্ধু নিজেদের মাঝে মজা করে গাড়ি থেকে বের হয়ে গেল। পুরনো একটা কেসের বিষয়ে আপডেট জানতে নিহান থানায় এসে হাজির হয়েছে, কিন্তু এত সময় কাঙ্ক্ষিত ব্যক্তিকে না পাওয়ায় সে গাড়িতেই বসেছিল। এখন তাকে দেখতে পেয়ে থানায় দিকে এগিয়ে গেল। এই নিন স্যার, আমি সমস্ত কিছু এই পেন ড্রাইভে কালেক্ট করে দিয়েছি। এই পেন ড্রাইভে আপনি সব কিছু পেয়ে যাবেন, কে বা কারা কারা ড্রাগসের সাথে যুক্ত ছিল, এবং যেই দিন অরিত্রী ম্যাডাম হসপিটালে অ্যাডমিট হয় সেই দিন থেকে হসপিটালে যারা আসা যাওয়া করেছে সমস্ত কিছু আপনি এই পেন ড্রাইভে পেয়ে যাবেন। আর এইটা হচ্ছে অরিত্রী ম্যাডামের আসল ফরেন্সিক রিপোর্ট। এখানে সব কিছু দেওয়া রয়েছে, কী কারণে অরিত্রী ম্যাডামের মৃত্যু হয়েছে এখানে সব কিছু দেওয়া রয়েছে। কথাগুলো বলেই লোকটা একটা পেন ড্রাইভ এবং একটা ফাইল নিহানের দিকে এগিয়ে দিল। নিহান একবার পেন ড্রাইভ এবং ফাইল চেক করে সামনে তাকাতেই লোকটাকে আর দেখা গেল না। কয়েক সেকেন্ডের মাঝেই যেন সেখান থেকে লোকটা হাওয়ায় মিলিয়ে গেছে। আশেপাশে ভালো করে তাকিয়েও যখন লোকটাকে দেখতে না পেয়ে পাশ ফিরতেই আয়ানকে দেখে কিছুটা চমকে গেল সে। কী রে, তুই না ভিতরে ছিলি? এখানে এসে এমন চুপি চুপি দাঁড়িয়ে আছিস কেন? আয়ানকে নিজের পাশে দেখতেই কথাটা বলল নিহান, কিন্তু নিহানের প্রশ্নের উত্তর না দিয়ে কপাল কুঁচকে তাকিয়ে রইল কিছুক্ষণ। আমি না হয় আমার কথা পরে বলছি,
কিন্তু তুই এখানে একা একা দাঁড়িয়ে কী করছিস? আবার দেখলাম কাউকে একটা খুঁজে চলেছিস। 1 মিনিট, তোর হাতে এটা কিসের ফাইল? নিহানের হাতে ফাইল দেখতে নিহানকে প্রশ্ন করলো আয়ান, কিন্তু আয়ানের কথাকে গুরুত্ব না দিয়ে সে থানা থেকে বের হয়ে গেল, যেন সে আয়ানের কথাগুলো শুনতে পায়নি। নিহানের সবসময় এমন ব্যবহার সহ্য করতে পারে না আয়ান, যার জন্য দুইজনের মাঝে সবসময় একটা কোল্ড ওয়ার হবে। ঝলমলে রোদের মধ্যে হঠাৎ করে আকাশে কালো মেঘের আনাগোনা পড়ে গেল। রোদের পরিবর্তে মেঘ করেছে, চারদিক অন্ধকার হয়ে এসেছে। দিনকে মনে হচ্ছে রাত হয়ে এসেছে, হয়তো বৃষ্টির আগাম বার্তা দিচ্ছে। নিচে সেই বিদেশিনী আর তার পরিবার এসেছে। মেয়েটা দেখতে মাশাল্লাহ সুন্দরী, কিন্তু সোহেল ভাইয়া যে চরিত্র, এখন মেয়েটা মানিয়ে নিতে পারলেই হয়। কিন্তু মেয়েটা তো তারা একসাথেই ছিল এতগুলো বছর। বাহিরের পরিবেশ খারাপ, মামা বলেছে তাদের আজকে এ বাড়িতে থেকে যেতে। আমিও তাদের কথায় পাত্তা না দিয়ে নীরাত্রিকে শাশুড়ি আম্মার মামির কাছে দিয়ে রুমে চলে আসি। বাহিরে মেঘের গর্জন শোনা যাচ্ছে। মেঘের গর্জন যতটা না ভয়ঙ্কর লাগে, তার থেকেও বেশি ভয়ঙ্কর লাগে যখন আকাশে বিদ্যুৎ চমকায়। জানালা দিয়ে বাহিরে তাকাতেই দেখি 1-2 ফোঁটা করে বৃষ্টির জলরেখা পড়তে শুরু করেছে। আমি আর কাল বিলম্ব না করে ছাদের দিকে চলে গেলাম বৃষ্টি বিলাস করব বলে। এভাবে কোথায় যাচ্ছ? বাড়িতে মেহমান দেখো না তুমি, আর তাদের সামনে এভাবে দৌড়াদৌড়ি করছো? দিন দিন বড় হচ্ছ নাকি ছোট হচ্ছ? বাহিরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, আর উনি ছুটোছুটি করছে। ছাদে আসার আগে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল, কিন্তু ছাদে ওঠার আগেই ভদ্রলোক চলে এলেন আর এসে নিজের ভাষণ দিতে লাগলেন। তবে এবারও তার কথায় পাত্তা না দিয়ে আমি ছাদের দিকে চলে গেলাম। যদি আনন্দ পেতে চান তাহলে চলে আসুন আমার সাথে, একসাথে বৃষ্টি বিলাস করব। পিছনে না তাকিয়ে সোজা ছাদের দরজা খুলে ছাদের মাঝ বরাবর চলে গেলাম। বৃষ্টির প্রতিটি জলকণা এসে টিপটিপ করে শরীর ভিজিয়ে দিচ্ছে আমার। সম্পূর্ণ ছাদ জুড়ে পানিতে ডুবে আছে। দেখে দেখে পানিতে গিয়ে লাফ দিতেই সেখানে থাকা পানিগুলো সলাৎ করে চারদিকে ছড়িয়ে যাচ্ছে। সে ছোটোবেলায় বৃষ্টি হলে এমন করে পানিতে লাফ দিতাম। বৃষ্টি বিলাস করে এভাবে পাগল করে তোলা নামিয়ে তোমার মেদহীন শরীরের প্রতিটি ভাঁজ আমাকে বেসামাল করে তুলছে। একবার বেসামাল হয়ে পড়লেই আমাকে আর আটকাতে পারবে না। লোকটা পিছন থেকে শাড়ি বেদ করে কোমরে এক হাত রেখে মুখ কানের কাছে নিয়ে কথাগুলো বলতেই আমার গা শিউরে উঠল। এই প্রথম লোকটার স্পর্শ, সাথে এমন কথায় গা শিউরে উঠল আমার। বিয়ের এতগুলো দিন পর লোকটার প্রথম স্পর্শ আমার গা শিউরে ওঠার জন্যই যথেষ্ট। এত সময় বৃষ্টিতে ভিজেও শীত অনুভব করিনি, যতটা লোকটার কাছে আসায় অনুভব করেছি। লোকটাকে ভেবেছিলাম রসকসহীন, কিন্তু এখন থেকে লোকটার কথাতে নিজেই ভুক্তভোগী হয়ে গেলাম। তোরই লোকটাকে এতটা কাছে পেয়ে এমনিতেই বুকের ভিতর ওঠানামা শুরু হয়ে গিয়েছে। তার মাঝে আবার নেশালো কণ্ঠে ডেকে ওঠাই, আবার ভিতর থেকে যেন হাঁটে বেরিয়ে আসবে। কাঁপা কাঁপা ঠোঁটে উত্তর দিতেই ভদ্রলোক গাড়ে মুখ গুজে দিল। তার এমন কাজে বরফের ন্যায় আমি জমে গেলাম। গলা দিয়ে কোনো কথাই বের হচ্ছে না, কোনো হাত পা যেন অসাড় হয়ে আসছে। তোরি, আই নিড ইউ। কথাটা বলার পরপর গাঢ় উষ্ণতা অনুভব করলাম। সোয়া গভীর হতেই শরীরে আসা তার হাতের উপর আটকে গেল। লোকটা আমার উত্তরের অপেক্ষা না করে বৃষ্টির মাঝে কোলে তুলে নিয়ে রুমের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। এভাবে কোলে তুলে নেওয়ার বৃষ্টির পানি চোখে মুখে এসে পড়তে ঠিকভাবে তাকানোও আমার দায় হয়ে পড়েছে। ভদ্রলোকের গলা জড়িয়ে ধরে চুপ করে তার বুকে মুখ গুজে দিয়ে রাখলাম আমি। রুমে প্রবেশ করতে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। একটু আগে রুমটা সাদামাটাভাবেই ছিল। আমার রুম তেমন একটা করে সাজিয়ে রাখি না, কিন্তু এখন রুম সাজানো না হলেও মোমবাতি জ্বালিয়ে রাখা আছে সমস্ত রুম জুড়ে। এত অল্প সময়ের মাঝে সমস্ত রুম জুড়ে মোমবাতি জ্বালিয়ে রেখে গিয়েছে। সমস্ত রুমে চোখ বুলিয়ে ভদ্রলোকের দিকে তাকাতেই আমি সেখানে থমকে গেলাম। ভদ্রলোক আমার দিকে এক দৃষ্টিতে নেশালোভাবে তাকিয়ে রয়েছে। লোকটার এমন দৃষ্টিতে লজ্জার মাত্রা আরও বেড়ে গেল। মিসেস নিহান, আর ইউ রেডি ফর মাই লাভ অ্যান্ড রোমান্স? এমনিতে লজ্জায় মরি মরি অবস্থা, তারপর আবার লোকটির এমন কথায় লজ্জায় আরও বাড়িয়ে দিল। লজ্জার হাত থেকে বাঁচতে লোকটার গলা আর একটু শক্ত করে জড়িয়ে ধরে বুকের মাঝে মুখ ডুবিয়ে দিলাম। ওহে মিসেস, আজকে লজ্জা পেয়ে লুকিয়ে থাকতে আমি দিচ্ছি না, কিন্তু আমাকে যে পাগল করে তুলেছেন আপনি। কে বলেছিল শাড়ি পরে বৃষ্টি বিলাস করতে? আর সাথে আমাকে কেন যেতে বললেন? আমাকে এভাবে বেসামাল করে দিয়ে আপনি লজ্জা পাচ্ছেন? এখন আমাকে সামলানোর দায়িত্ব আপনার হাতে মিসেস নিহান। আজ আপনার সব লজ্জা আমার করে নিব। শেষ কথাটা কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করেই বলল। লোকটার লাগামহীন কথা আজ বুঝিয়া শেষ হবে না। নিজের গালে নিজে একটা থাপ্পড় দিতে ইচ্ছে করছে।
কেন যে আমি লোকটাকে বৃষ্টিতে ভিজতে বলে গেলাম, এখন আমাকেই লজ্জায় ডুবিয়ে মারছে। আর লোকটাও ইচ্ছে করে আমাকে লজ্জায় ফেলতে যেন বেশি বেশি করে কথাগুলো বলছেন। নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন সব অনুভূতি। পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভেঙে গেল। এখনও বাহিরে হালকা অন্ধকার বিদ্যমান। লোকটাকে দেখতে ইচ্ছে করছে, তবে চোখ মেলে তাকালাম না। চোখ দুটো মেলতে বড্ড অনীহা প্রকাশ করছে। বিছানা হাতড়ে কিছু একটা খুঁজতে উন্মুক্ত শরীরে হাত লাগলো। শরীরে হাত লাগলে ঘুম থেকে চোখ ছুটে গিয়ে পালালো। লোকটাকে দেখার জন্য পাশ ফিরতে দেখে উবু হয়ে শুয়ে আছে। লোকটার দিকে পাশ ফিরে শুয়ে প্রথমবারের মতো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। উজ্জ্বল শ্যামবর্ণের অধিকারী, গালে খোসা খোসা দাড়ি কমিয়ে রেখেছে। কপালের বাম পাশে ছোট একটা কাটা দাগও রয়েছে। কোনো কিছু না ভেবে টুপ করে ঠোঁটে চুমু দিয়ে বসলাম। ঘুমের সুযোগ এভাবে নেওয়া হচ্ছে? যখন সজাগ ছিলাম তখন তো পালাই পালাই করছিলেন, আর এখন ঘুমিয়ে আছি বলে সুযোগ নিচ্ছেন মিসেস নিহান? এইটা কিন্তু আমার সাথে অন্যায় করলেন আপনি। কথাটা বলে চোখ মেলে তাকালো নিহান। ভেবেছিলাম হয়তো ভদ্রলোক ঘুমিয়ে আছে, সেই সুযোগে চুমু দিয়ে লোকটার দিকে তাকিয়েছিলাম। কিন্তু লোকটা যে আমার সাথে বারবার এমন করে আসছে, আমি সেটা আবারও ভুলে গিয়েছি। লোকটার কথা শুনে কাঁথা মুড়ি দিয়ে নিজেকে জড়িয়ে নিলাম। লোকটার সামনে আর যাওয়া দায় হয়ে পড়বে। কি কথা সিরি! মিসেস নিহান, এভাবে আমার সুযোগ নিলেন? আমার মান সম্মান ইজ্জত সব লুট করে নিয়ে এখন কাঁথা মুড়ি দেওয়া হচ্ছে? আমার ইজ্জত নিয়ে এখন কাঁথা মুড়ি দিলে আমি তো মেনে নিচ্ছি না মিসেস। আমার এখন ভালোবাসা লাগবে যে। কথাটা বলে লোকটা মুখের উপর থেকে কাঁথা সরিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে দিলেন। ধীরে ধীরে সে গভীর হতে লাগলো। লোকটা আবারও বেসামাল হতে লাগলো। ভেবেছিলাম হয়তো ভদ্রলোক কখনো অরিত্রী থেকে বের হয়ে আসতে পারবে না। আমার বুঝি স্বামীর ভালোবাসা আর পাওয়া হবে না। অরিত্রীর প্রতি রাগ হতো, আবার হিংসাও হতো। মেয়েটা মারা গিয়েও দিব্যি একজনের মনে রাজত্ব করে চলেছে। মানুষটাকে তো আমার স্বামী রূপে পেয়েছি, কিন্তু ভালোবাসা হয়তো কখনো পাবো না। ভালোবাসা শুধু অরিত্রীর জন্য। লোকটা কিন্তু এখন প্রতিটা ছোঁয়া যেন বলে দিচ্ছে আমি ভুলছিলাম। নিহানের প্রতিটি স্পর্শে আমি যেন আমার জন্য ভালোবাসা খুঁজে পাচ্ছি। আর নিহান নিজে অরিত্রী থেকে বের হয়ে আসতে পেরেছে। নিহানের মনে নিজের জন্য ভালোবাসা তৈরি করতে পেরেছি। এই লোকটি এখন আমার, একান্তই আমার নিজের, আমার আপন কাছের মানুষ, যার কাছে আমি আমার সব কিছু উজাড় করে দিতে পারি। সকাল 10টা, খাবারের টেবিলে বসে আছে সবাই। আমি, মামি আর নতুন একজন কাজের মেয়ে রাখা হয়েছে। 3 জন মিলে সবাইকে খাবার বাড়ি দিচ্ছি। জেসিকা সোহেল ভাইয়া খাচ্ছে কম, কথাই বলছে বেশি। হে ইউ আর ব্লাইন্ড, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হাউ মাচ কস্ট দিস ড্রেস? কথাটা বলে নতুন মেয়েটাকে থাপ্পড় মারল জেসিকা। জেসিকার এমন কাণ্ডে উপস্থিত সবাই হতবাক হয়ে তাকিয়ে রইল। ভুলবশত সামান্য একটু তরকারি পড়ে যাওয়ায় মেয়েটাকে এভাবে থাপ্পড় দিল। এ মেয়ে দেখে কাজ করতে পারিস না? তোর জন্য মেয়েটার এত দামের জামা নষ্ট হয়ে গেছে। তোর মুরুদ আছে এই জামার টাকা জোগাড় করার? এখন মেয়েটা জামা নষ্ট করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। ফকিন্নির ঘরের ফকিন্নি একটা। তোকে তো আরেকটা কষিয়ে থাপ্পড় দেওয়া উচিত, অসভ্য মেয়ে একটা। কথাটা বলে মামি মেয়েটাকে ধাক্কা দিল। অল্প বয়সে একটা মেয়ে, কাজে ভুল হতেই পারে, তাই বলে এমন ব্যবহার করবে? যে বয়সে ঘুরে ফিরে চলার কথা সেই বয়সে পেটের তাগিদে মানুষের বাড়িতে কাজ করছে। হায়রে দুনিয়া! এখানে ক্লাস দেখে মানুষকে সম্মান করা হয়। যার দামি গাড়ি বাড়ি আছে, যার গড়নে দামি জামা কাপড় আছে, তাদের সেই সম্মান দেওয়া হয়। মামি, তুমি মেয়েটার সাথে এমন ব্যবহার করছো কেন? ভুল করে না হয় একটু তরকারি পড়ে গেছে, তাই বলে তুমি এমন ব্যবহার করবে? আর সে তোমার বাড়িতে এমনি এমনি কাজ করতে আসেনি মামি, পেটের তাগিদে অন্যের বাড়িতে জিগিরি করতে হচ্ছে। তোমার কি মুরুদ আছে সঠিক সময় নিজের স্বামী সন্তানকে রান্না করে খাওয়ানোর? ঠিকভাবে তো রান্না করতে দেখিনি কখনো। অ্যান্ড ইউ জেসিকা, হু গিভ ইউ দ্যাট রাইট টু স্ল্যাপ হার? সো সরি। প্রথম কথাগুলো মামিকে বলে শেষ কথাগুলো জেসিকাকে বলতে সে রাগী দৃষ্টিতে আমার দিকে তাকালো। রাগীভাবে জেসিকা আমাকে কথাগুলো বলতেই আমার উল্টো রাগ উঠে যায়। নিজের রাগ নিয়ন্ত্রণ করে নিলাম। একদিনের জন্য ঝামেলা করতে চাই না, সবাই মিলে আনন্দ করব। আই সেড সো সরি। নো। জেসিকার একরোখো জবাবে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। টেবিলের উপর থেকে তরকারির বাটি নিয়ে সেটা সম্পূর্ণ জেসিকার সাদা জামার উপর ঢেলে দিলাম। এবার নিজেকে ঠান্ডা লাগছে। ইউ স্টুপিড, ডোন্ট ইউ ডেয়ার জেসিকা, আদারওয়াইজ। কথাটা বলে আবারও টেবিলের দিকে ইশারা করতে রাগে পুসপুস করতে করতে সেখান থেকে চলে গেল। বাকি সবাই খাওয়া বাদ দিয়ে হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে। কাজ হয়ে গিয়েছে স্যার,
আপনি যেভাবে বলেছিলেন তেমন করে সব কিছু হচ্ছে। আমাকে ওই বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। এখন শুধু সময়ের অপেক্ষা। আপনি কোনো চিন্তা করবেন না, সব কাজ হয়ে যাবে। ফোনে কথাটা বলেই মেয়েটা ফোন লুকিয়ে গাড়িতে উঠে বসলো। নিজের অজান্তেই নিজের বিপদ নিয়ে যাচ্ছে তরি। এই বিপদ কার কার উপর প্রভাব ফেলবে সেই বিষয়ে ধারণা নেই। হাস্যোজ্জ্বল পরিবারের দিকে তাকিয়ে মেয়েটি বাঁকা হাসলো। তরি সোনা, তুমি জানো না তুমি কতটা বড় ভুল করলে। তুমি জানো তুমি নিজের সাথে করে সবার মৃত্যু নিয়ে যাচ্ছ। তোমাকে পাওয়ার জন্য নিজের বন্ধুকেও আমি মারতে পারি। আমি পিছপা হব না। আর এই নিহানকে তো একদিন আমার হাতে মরতেই হতো। নিহানের জন্য আমি আমার প্রথম ভালোবাসা হারিয়েছি। এখন আবার আমি তোমাকে কোনোভাবেই হারাতে দিব না। তুমি শুধু আমার আর আমাকেই ভালোবাসবে। কথাটা বলে উচ্চস্বরে হাসতে লাগলো আয়ান। ভালোবাসার জন্য সম্পূর্ণ উন্মাদ হয়ে গিয়েছে সে। নিজের ভাইস্বরূপ বন্ধুকেও মেরে ফেলতে পিছপা হাঁটবে না। ভালোবাসা মানুষকে যেমন ভালো করে তুলতে পারে, আবার সেই ভালোবাসা একটা মানুষকে খারাপের পথেও নিয়ে যেতে পারে। ভালোবাসা এমন একটা জিনিস, আপনি যে পাত্রে দান করবেন সেই পাত্রে ভালো খারাপ দুইটাই ধারণ করবে। প্রেম এবং ভালোবাসা সম্পূর্ণ আলাদা জিনিস। আপনি প্রেম কারো চোখে পড়বেন, কারো হাসির, কারো কথার বা কারো রূপের প্রেমে। এই প্রেম আপনি একটা সময় ধীরে ধীরে ভুলে যাবেন। তো খুব বেশি প্রয়োজন না হলে যখন স্মৃতির পাতায় হাত রাখবেন তখন মনে পড়ে আপনাকে খানিক সময়ের জন্য খুশি করবে। কিন্তু ভালোবাসা বা মায়ার চাদরে আটকে যাবেন, তখন আর তার থেকে বের হয়ে আসা সম্ভব না এটা ভুল বলা হয়, তবে সম্পূর্ণ ভুল না। মায়া কাটিয়ে উঠতে নিজেকে ব্যস্ত রাখা প্রয়োজন। সবার সাথে নানান প্রসঙ্গে কথা বলা বা নিজেকে নতুন করে গড়ে তোলা প্রয়োজন। আয়ান যখন নিজের অতীত ভুলে তরির সাথে নিজের ভালোবাসা খুঁজে পেল, তখন আবারও নতুন করে ভালোবাসতে শুরু করলো। সবসময় চোখে চোখে রাখার চেষ্টা করত, কিন্তু একটু চোখের আড়াল হতেই যে তরি অন্য কারো হয়ে গেল সেটা আয়ান মেনে নিতে পারেনি। পুরনো ঘায়ে আবারও আঘাত পড়ে। যে শত্রুতা ভুলে গিয়েছিল সেই শত্রুতা নতুন করে আবার জেগে ওঠে। এবার মরণ খেলায় নিজেকে নিয়ে মেতে ওঠে। বলে যায় সব সম্পর্ক, প্রতিশোধের আগুন আবারও জ্বলে ওঠে। এখন একটাই নেশা, তরিকে নিজের করে পাওয়া। বন্ধুর জন্য মনে যে ভালোবাসা ছিল তা প্রিয় মানুষটিকে বন্ধুর সাথে দেখে বন্ধুর প্রতি সে ভালোবাসাটা হারিয়ে গিয়ে শত্রুর বীজ রোপণ করে। রাত 8:25। ড্রয়িং রুমে বসে বসে ল্যাপটপে অফিসের কিছু কাজ করছিল নিহান। পাশেই মেয়ে নিয়ে বসে আছে। নীলাদ্রি বারবার কোল থেকে নেমে যাওয়ার চেষ্টা করছে। যতবার ধরে রাখার চেষ্টা করছি ততবারই যেন নেমে যাচ্ছে। বুঝলে নীলাদ্রি, আমি আর তুই হচ্ছি লিলিপুট। আমরা কারো নজরেই পড়ি না। সবার নজর তো শুধু এইদিকে সেই দিকেই, নয়তো ল্যাপটপে পড়ে থাকে। আমাদের দিকে কারো নজরই নেই। চল মা, আমরা দুজনে বরং নানু বাড়ি চলে যাই। সেখানে আমাদের দেখার জন্য অনেক মানুষ আছে, তাই না? চল আমরা রুমে গিয়ে নানাভাইকে ফোন করি, যেন এখনই চলে আসে। কথাগুলো বলে আর চোখে একবার ভদ্রলোকের দিকে তাকিয়ে দেখলাম। সে এখনও আগের মতো ল্যাপটপে মুখ গুজে বসে আছে। এদিকে মেয়ে আমার কিছু বুঝলো না, কিন্তু সে খিলখিল করে হাসতে লাগলো। বাপ মেয়ের এমন কাহিনী দেখে আমার হাত পা ছড়িয়ে কান্না করতে ইচ্ছে করছে। বাপে পাত্তা দিচ্ছে না তো মেয়ে জ্বালাচ্ছে। যার যেখানে ভালো লাগে যেতে পারে, সমস্যা নাই। বরং আমার জন্য ভালোই হবে। নতুন একজন আসবে, আমার সেবা যত্ন করবে, আমাকে ভালোবাসবে। তুমি বরং তাড়াতাড়ি করে চলে যাও, নয়তো আমি গাড়ি দিয়ে পাঠিয়ে দিচ্ছি। মেয়ে মানুষ বাচ্চা নিয়ে আর যাবে কীভাবে? যাক, ভালোই হলো, নতুন কেউ আসবে এই ভেবে। কোনো দিকে না তাকিয়ে ল্যাপটপে হাত চালাতে চালাতে কথাগুলো বললেন ভদ্রলোক। ভদ্রলোকের কথা শুনে মেজাজ বিগড়ে গেছে। তার নতুন চাই? বেটা মানুষ সত্যি লুচি। এদের ঘরে থেকে বাইরের জিনিসে ইন্টারেস্ট বেশি। নতুন চাই তো ঠিক আছে, আমি চলে যাচ্ছি। নতুন নিয়েই থাকুন। বাবা মেয়ে নতুন খুঁজে নিন। আর আমিও সুন্দরী কম না। একজন যাবে, দরজল লাইন ধরে পিছনে দাঁড়িয়ে থাকবে। আমিও তখন নতুন খুঁজে নিব। এই নিন আপনার মেয়ে, আমি চললাম। কথাগুলো বলে নীলাদ্রিকে নিহানের কোলে দিয়ে আমি রুমের দিকে অগ্রসর হলাম। এই দিকে নিহান হাঁ করে তাকিয়ে রইল। মেয়ে আমার তখনও হেসেই যাচ্ছে। দরজা তো এই দিকে, তাহলে তুমি উপরে যাচ্ছ কেন? কথাটা শুনতে কোমরে দুহাত দিয়ে রাগে দৃষ্টিতে নিহানের দিকে তাকাতেই সে বেকুবের মতো করে মাথা চুলকে হেসে দিল। রাত 2টো। আজকে আকাশে আর চাঁদ নেই, মেঘও করে আছে। প্রতিটি ঘরে ড্রিম লাইটের আলো বিদ্যমান, কিন্তু এই আলো ঘরকে আলোকিত করতে যথেষ্ট নয়। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে তরি। নিহান ঘুম থেকে উঠে চুপচাপ রুমের বাহিরে চলে গেল। আজও সেই গেস্ট হাউসের দিকে অগ্রসর হলো, কিন্তু ড্রয়িং রুমে আসতে ভিন্ন কিছু তার চোখে পড়ে নিহানের। নিজের ছায়া ছাড়াও আরেকটি ছায়া নিহানের পিছনে দেখা যাচ্ছে। সেই দিকে তাকিয়ে বাঁকা হেসে সদর দরজা দিয়ে চুপচাপ বেরিয়ে যায় নিহান। হ্যালো ডক্টর সেন।
টেবিলে বসে মাথা নিচু করে বসে আছেন ডক্টর সেন। মাথার পাশে কেটে যাওয়া অংশের রক্ত জমাট বেঁধে কালশিটে হয়ে আছে। না খাওয়া অবস্থায় যেন শরীর আরও বেশি করে অসাড় হয়ে পড়ে আছে। নিহানের ডাক শুনে কোনো রকম মাথা তুলে তাকানোর চেষ্টা করেও ব্যর্থ হলেন। একই অবস্থা এবং অভুক্ত থাকার কারণে শরীরে অবশিষ্ট শক্তি লোপ পেয়ে গেছে। আমাকে এখান থেকে যেতে দাও নিহান। ডক্টর সেনের সামনে বসতে কোনো রকম আওয়াজ করে কথাটা বললেন তিনি, কিন্তু নিহান সেদিকে আর কান দিল না। নিজের মতো করে বসে ডক্টর সেনের দিকে তাকিয়ে রইল কিছু সময়। ডক্টর সেন, আমি যে ড্রাগগুলো 5 বছর আগে পুড়িয়ে ফেলে দিয়েছিলাম, যার কোনো চিহ্ন আমি অবশিষ্ট রাখিনি, সেই ড্রাগ আপনি পেলেন কোথায়? শুধু পাননি, আপনি সেই ড্রাগ নিয়ে অরিত্রীর অপারেশন থিয়েটারে গিয়েছিলেন। কথাগুলো বলে একটা রিপোর্ট সামনে এগিয়ে দিল নিহান। ডক্টর সেন নিহানের কথা শুনে শুকনো ডোক গিলে নিল, যেন সোরে ছুরি ধরা পড়ে গেছে। আমি কিছু জানি না। আমি যখন অপারেশন থিয়েটারে যাওয়ার আগে ওয়াশরুমে যাই এবং বের হয়ে এসে টেবিলের কাছে যাই, তখন এগুলো আমার টেবিলের উপর পেয়েছিলাম। আমার তাড়াহুড়ো থাকায় টেবিলের উপর থেকে সেগুলো আমি সাথে করে নিয়ে যাই অপারেশন রুমে। কথাটা শেষ হতে না হতে পাশে থাকা রড দিয়ে পায়ে সজোরে একটা বাড়ি দিল ডক্টর সেনকে। পায়ের আঘাত পাওয়ার সাথে সাথে ডক্টর সেন চিৎকার করে উঠল, তোর যে বাপকে বাঁচাতে মিথ্যে কথা বলছিস, তোর সে বাপকে আমি খুঁজে বের করবই, এবং তোকে আর তোর বাপকে আমি নিজ হাতে শেষ করব। খুব শখ ছিল তাই আমার পিছনে লাগার। এবার তোদের প্রত্যেককে আমি আমার আগের রূপ দেখিয়ে দিব। কি ভেবেছিলি তোরা আমার কাছ থেকে অরিত্রীকে আলাদা করে দিয়ে নিজেদের রাজত্ব করবি? এই নিহান সেটা কিভাবে হতে দিব বলতো? আমার সাথে বেইমানি আর অরিত্রীকে আমার থেকে আলাদা করার শাস্তি আমি প্রত্যেককে দিব। আর তোর বাপকে বলিস যেন আমার সামনে এসে দাঁড়ায়। কথাটা বলে লোকটাকে আবারও একটা বাড়ি দিয়ে রুম থেকে বের হয়ে গেল নিহান। আর ডক্টর সেন আবারও অচেতন হয়ে পড়ে রইল একইভাবে। এদিকে নিহান বের হয়ে যাওয়ার আগে দরজার আড়াল থেকে কেউ একজন বের হয়ে চলে গেল। এত রাতে কোথায় গিয়েছিলেন আপনি? নিহান রুমে প্রবেশ করতেই প্রশ্ন করলাম। আমার কণ্ঠ শুনে যেন কিছুটা অবাক হলো, কিন্তু আমার প্রশ্নের উত্তর দিল না। তাই আবারও প্রশ্ন করলাম, কিচেনে গিয়েছিলাম ঠান্ডা পানির জন্য। তুমি হয়তো রুমে পানি রাখতে ভুলে গিয়েছিলে। কথাটা বলে হাতে থাকা জগ উঁচু করে দেখিয়ে আমার সাইডে থাকা টি টেবিলে রাখলেন তিনি। আমাকে ডেকে দিতেন, আমি নিয়ে আসতাম। আর কথাটা বললেই তো হতো। আমি আপনাকে দেখতে না পেয়ে ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় পাওয়ার কিছু হয়নি, আমি তো আছি তোমার সাথে সব সময়। কথাটা বলে কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিলেন তিনি। কপালে ছোঁয়া পেতে আবেগী হয়ে গেলাম। আপনি এভাবে কোথাও যাবেন না আমাকে ছেড়ে। আমার ভীষণ ভয় করে। আপনাকে এখানে না দেখলে আমার গলা শুকিয়ে গিয়েছিল। আমি ভেবেছি হয়তো সেই সিরকুট। কথাটা শেষ করলাম না। নিহানের পেটের অংশ জড়িয়ে ধরে নীরবে চোখের পানি জড়িয়ে নিলাম। যখন ভদ্রলোককে আমার পাশে না দেখলাম তখন বুকটা ধক করে উঠল, আর মস্তিষ্কে আবারও সেই পুরনো কথাটা মনে পড়ে গেল। কিছু হয়নি, আমি তো এখানেই আছি। তুমি ঘুমে আসো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কথাগুলো বলে পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আমিও ছোট বাচ্চাদের মতো করে জড়সড় হয়ে নিহানকে আঁকড়ে ধরে চোখ বুঝলাম। নিহান, তুমি অনেক দূর এগিয়ে গিয়েছ, এবার যে তোমাকে থামতে হবে। এতদিন তুমি খেলে গিয়েছ, এবার আমি খেলবো। সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নার কাজে লেগে পড়েছি। আজ সব কিছু নিহানের পছন্দের খাবারই রান্না করেছি। এখন শুধু পায়েস করা বাকি। পাশেই শাশুড়ি আম্মা এবং কাজের মেয়ে আছে হেল্প করতে। আর নীরাত্রি গতকাল আমাদের সাথে আসা ঐশী নিয়ে খেলা করছে। মেয়েটার সাথে নীরাত্রি সুন্দর করে খেলা করে। যদিও নীরাত্রি সবার কাছেই থাকে, এক এক করে সব খাবার টেবিলের উপর রেখে আসছে আম্মা। আর ভদ্রলোক রুমে বসে বসে শরীর চর্চা করছে। একটু পরে ডাক পড়বে চায়ের জন্য। এই চা নিয়ে উপরে দিয়ে আসো। আমি তাড়াতাড়ি করে পায়েস রান্না শেষ করছি। চায়ের কাপ কাজের মেয়েকে এগিয়ে দিয়ে আবারও পায়েস নাড়াচাড়া করতে লাগলাম। আপনি গিয়ে দিয়ে আসবেন ভাবি। সকালে আমাকে যেই ধমক দিয়েছে, তারপর আমি আর আজকে বাই সাহেবের সামনেই যাব না। গেলে নির্ঘাত আমাকে আবারও ধমক দিবে। তার থেকে ভালো আমি পায়েস দেখে আপনি বরং চা দিয়ে আসেন। মেয়েটার কথা শুনে কোমরে হাত দিয়ে তার দিকে তাকালাম। আমার তাকানো দেখে মেয়েটা বোকা হাসি হাসলো। এ ভদ্রলোক সবসময় এদের ধমকের উপরেই রাখতে চায়, একটু কিছু হলেই ধমক দিবে। মেয়েটা যে যাবে না বুঝতে পেরে নিজে চা নিয়ে উপরে উঠে গেলাম, কিন্তু রুমে এসে কাউকে দেখতে পেলাম না। বাথরুম থেকে পানির শব্দ আসছে, হয়তো শাওয়ার নিচ্ছে। এই সুযোগে টি টেবিলে চায়ের কাপ রেখে আলমারি থেকে ভদ্রলোকের জামা কাপড় বের করে পিছন ফিরতে উন্মুক্ত বুকের সাথে আমার বোসা নাকে ধাক্কা লাগলো। নাক ডলে ভদ্রলোকের দিকে তাকাতেই শুকনো ডোক গলে নিলাম। ভেজা চুল বেয়ে টুপটুপ করে পানি পড়ছে, আর সেই পানি নিহানের লোমহীন বুকে এসে ভিজিয়ে দিচ্ছে। বিন্দু বিন্দু জল কণা মুক্তোর মতো ঠেকছে।
পরনে শুধু একটা টাওয়াল। সি, তুমি আমার ইজ্জত এভাবে লুটিয়ে নিচ্ছ? এ মুখ আমি কিভাবে দেখাবো? এ মেয়ে, তুমি আমার এত বড় সর্বনাশ করতে পারলে? আমার স্ত্রী সন্তানের এখন কি হবে? কিভাবে আমি তাদের কাছে গিয়ে আমার এই সর্বনাশের কথা বলবো? হে আল্লাহ, তুমি বলে দাও আমি এখন কি করব? কথাগুলো বলেই নাটক করতে শুরু করলো। আর আমি তো বেকুবের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম। লোকটা কী পরিমাণ বধ হলে এমন নাটক করতে পারে, আমি শুধু সেটাই দেখে যাচ্ছি। এ দিনকাল কি এলো রে বাবা, তাই না বলুন? আগে মেয়েদের ইজ্জতের দিকে হাত বাড়ানো হতো, আর এখন ছেলেদের ইজ্জতের ফালুদা করে দেওয়া হচ্ছে। যাই হোক, আমি বরং আরেকটু আপনার ইজ্জত লুটে নেই। কথাটা বলেই নিহানকে চোখ মেরে কাছে এগিয়ে গেলাম। হেই বয়, ইউ আর লুকিং সো হট। তোমার এই লোমহীন বুক, সিক্স প্যাক, তোমার মাসেল, তোমার লিপস ইচ্ছে করছে খেয়ে পেলি। ইউর নো বয়, আই জাস্ট লাভ ইউর অ্যাপস অ্যান্ড লিপস। ও বেবি, ইউনিক, কাম বেবি, আই অ্যাম ডুইং টু কিস ইউ, বেবি প্লিজ কাম। কথাগুলো বলে বিছানায় ফেলে দিয়ে ঠোঁট ম্যাবেল সুই দিতে দিতে কথাগুলো বলছিলাম। এবার নিহান নিজে আমার মুখের দিকে তাকিয়ে রইল। বাহ, আমার বউ যে এমন প্ল্যাটিং করতে পারে আমার তো জানা ছিল না। কোমর চেপে ধরে কথাগুলো বলল নিহান। লোকটা চালাকি করতে বরাবরই ওস্তাদ। ভালো মানুষই করে কাছে নিবে, তারপর আসল রূপ দেখাবে। যেখানে আমার হ্যান্ডসাম বর ফ্ল্যাটিং স্কেল করে বসে আছে, সাথে নাটক করতে পারে, সেখানে আমি তার সহধর্মিণী হয়ে যদি একটু না পারি তাহলে কি চলে বলুন? তাই তো যেখানে আমি এত রোমান্টিক, সেখানে আমার বউ আনরোমান্টিক হলে এটা কতটা খারাপ দেখায়। কথাটা বলে নিহান টুপ করে ঠোঁটে চুমু দিয়ে দিল। হঠাৎ করে মাথায় দুষ্ট বুদ্ধি খেলে যায়। নিহান তখন আমার কোমরে জড়িয়ে ধরে রেখেছে। নিহানের বুক থেকে হাত সরিয়ে সারা শরীরে সুড়সুড়ি দিতে লাগলাম। নিহান নিজেও দিতে লাগলো। মিস্টার নিহান, ভুলে যাবেন না আমি আপনারই সহধর্মিণী। আপনি যদি বনু উল হন, আমিও কিন্তু বাগা তেঁতুল। কথাটা বলে নিহানের কোমর থেকে টাওয়াল খুলে সোজা দৌড়ে নিয়ে দরজার দিকে বের হয়ে গেলাম। পিছন ফিরা তাকালাম না। এদিকে নিহান কি থেকে কি হলো কিছুই যেন বোধগম্য হলো না। সব কিছু বুঝে ওঠার আগেই যেন সব কিছু হয়ে গেল। দুপুর 3টা বেজে 20 মিনিট। নীরাত্রিকে ঘুম পাড়িয়ে বিছানায় বসে বসে কিছু অ্যাসাইনমেন্ট করছিলাম। ঐশী মেয়েটা একটু পরপরই রুমের কাছে এসে উকি দিয়ে যাচ্ছে, যেটা আমার চোখের আড়াল হলো না। তবু আমি মেয়েটিকে কিছু না বলে নিজের কাজে মন দিলাম। কিন্তু না, আর সম্ভব হলো না। ঐশীর জন্য যতবারে আমি পড়তে চাচ্ছি, মেয়েটা ততবার উকি দিচ্ছে। এবার বিরক্ত হয়ে গেলাম। তুমি কি কিছু বলবে ঐশী? যদি কিছু বলতে চাও তাহলে রুমে এসে বলো, নয়তো এভাবে উকি দিও না। আমি পড়াতে মন দিতে পারছি না। এক প্রকার বিরক্ত হয়ে ঐশীকে কথাগুলো বললাম। আমার কথা শুনে দরজার আড়াল থেকে বের হয়ে গুটি গুটি পায়ে মাথা নিচু করে রুমের ভিতরে প্রবেশ করলো। আমি বিরক্ত হয়ে তাকিয়ে রইলাম ওর দিকে। কোনো কিছু না বলে এখানে দাঁড়িয়ে আছো কেন? আপামনি, আমার একটু বাহিরে যাওয়ার ছিল। চাচি আম্মা ঘুমিয়ে আছেন বলে আপনার কাছে এসেছিলাম, কিন্তু আপনি লেখাপড়া করছিলেন তাই রুমে আসার সাহস পাচ্ছিলাম না। আম্মা এই সময়ে ঘুমিয়ে আছেন শুনে কিছুটা অবাক হলাম। আম্মা এই সময়ে কখনোই ঘুমান না, হয়তো বই পড়ে নয়তো কাঁথা সেলাই করেন। নিজের অবসর সময় কাটাতে মূলত বই এবং কাঁথা সেলাই করেন। কিন্তু আজকে হঠাৎ ঘুম আসায় কিছুটা অবাক হলাম, কিন্তু সেই দিকে আর মন দিলাম না। মানুষের কখন কি করতে ইচ্ছে হয় বোঝা দেয়। প্রতিদিন তো সবার একই কাজ করতে ভালো লাগে না, কাজে ভিন্নতা মানুষ পছন্দ করে। হয়তো আমার নিজেরও এমন ইচ্ছে জেগেছে। তুমি এ সময় বাহিরে কেন যেতে চাচ্ছ? আমার কথা শুনতেই ঐশীর চোখে মুখে নার্ভাসনেস দেখা গেল। নজর এদিক ওদিক করতে লাগলো। আসলে আপামনি, আমার এক খালা হাসপাতালে। আমি ছাড়া তো আমার খালারের কেউ নেই। একটু খালারে দেখতে যাবো আপামনি। কথাটা বলে ঐশী কান্না করে দিল। মেয়েটা যে খালা আছে সেই কথাই আমার জানা ছিল না। তার উপর নাকি আবার অসুস্থ। ঠিক আছে চলো, আমিও তোমার সাথে যাচ্ছি। আমিও দেখে আসবো নি। তোমাকে আগে বলোনি, আমাকে আগে কেন বলোনি তোমার খালা অসুস্থ? না না আপামনি, আপনার যেতে হবে না। মেয়েটির কথা শুনি আমার কপালে বাজ পড়ে গেল। হঠাৎ করে এমন তাড়াহুড়ো করে না করলো কেন? সন্দিহান দৃষ্টিতে মেয়েটার দিকে তাকালাম। আসলে আপামনি, চাচিয়াম্মা ঘুমিয়ে আছে, আবার নীরাত্রিও ঘুমিয়ে আছে। বাবু যদি ঘুম থেকে উঠে কান্না করে, তার জন্য আপনাকে না করলাম। মেয়েটা কথাগুলো বলে কাছুমাছু মুখ করে দাঁড়িয়ে রইল। সত্যি তো, আম্মা ঘুমিয়ে আছে, এর মাঝে যদি নীরাত্রি উঠে কান্না শুরু করে দেয়, তখন সব কিছু ভেবে আমি না যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আর ঐশীর হাতে কিছু টাকা দিয়ে বলে দিলাম কিছু ফল কিনে নিয়ে যেতে। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে ঐশী, গায়ে দামি পোশাক। বাড়ি থেকে যেই পোশাক পরে বের হয়ে এসেছিল, সেই পোশাক পরিবর্তন করে অন্য পোশাকে দাঁড়িয়ে আছে সে। বাড়ি থেকে পরে আসা সুতি কাপড়ের
জামা পরিবর্তন করে গায়ে জড়িয়েছে ওয়েস্টার্ন পোশাক। এই ঐশীকে দেখে বোঝার কোনো উপায় নেই যে এ মেয়ে অন্যের বাড়িতে কাজের লোক হয়ে কাজ করে। তার পোশাকে বলে দিচ্ছে সে সাধারণ উঠে আসা পরিবারের সন্তান না। বাস স্ট্যান্ডে বাস এসে থামলেও সে বাসে না উঠে বারংবার হাতে থাকা দামি ঘড়িতে সময় দেখছে বারবার, যেন কারোর জন্য সে অপেক্ষা করছে। অপেক্ষার প্রহর দীর্ঘ হতেই কিছু বিড়বিড় করে আওড়াতে লাগলো ঐশী। কাঙ্ক্ষিত ব্যক্তিটি এসে পৌঁছাতে তাড়াতাড়ি করে গাড়িতে উঠে বসলো ঐশী। ঐশী গাড়িতে উঠতেই গাড়িটি নিজ গন্তব্যের দিকে ছুটে চলে গেল। অপরদিকে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঐশীকে কেউ একজন পর্যবেক্ষণ করলো। সে কথা অজানাই থেকে গেল। তোমাকে ওই বাড়িতে কেউ সন্দেহ করেনি তো কোনো কিছু নিয়ে? গাড়ি চালাতে চালাতে কথাগুলো বলল ঐশীর পাশে বসে থাকা লোকটি, তার দৃষ্টি সামনের রাস্তা দিকে। না স্যার, কেউ সন্দেহ করেনি, তবে আজকে বের হয়ে আসার সময় তরি ম্যাডাম আসতে চেয়েছিল, আমি কৌশলে এড়িয়ে এসেছি। স্যার, নিহান কোনো সাধারণ মানুষ না স্যার, সে একজন বিজনেসম্যান হলেও রাতের আধারে সে মানুষ থেকে হিংস্র হয়ে ওঠে। নিহানের গেস্ট হাউসে একজনকে আটকে রাখা হয়েছে, কোনো বিষয় নিয়ে আলোচনা করছিল তারা। লোকটা সেই কথা অস্বীকার করাতেই তার পায়ে আঘাত করে সেখানেই ফেলে রাখে। আর স্যার, নিহান লোকটার সামনে একটা ফাইল দিয়েছিল, সেই ফাইল দেখে লোকটা চোখে মুখে আতঙ্ক বিরাজ করছিল। কথাগুলো বলে ঐশী চুপ করে যায়। এবার অপেক্ষা পাশে থাকা ব্যক্তির পরের অর্ডার শোনার। গুড, তুমি নিহানের প্রতিটি পদক্ষেপ ফলো করবে, কখন কোথায় যাচ্ছে, কি করছে না করছে, আমাকে A to Z সব ইনফরমেশন দিবে। আর এটা আমি দেখে নিচ্ছি, তুমি এখন যেতে পারো। আর তোমাকে কি কি করতে হবে সব কিছু মনে আছে তো? লোকটির কথা শুনে ঐশী চুপচাপ মাথা নাড়িয়ে সায় দিল যে তার সব কিছু মনে আছে। এটা নিয়ে যাও, তোরের খাবারের সাথে প্রতিদিন মিশিয়ে দিবে। আর হ্যাঁ, প্রতিদিন রাতে একটা করে মিশিয়ে দিবে, এর বেশি না। এবার তুমি যেতে পারো। লোকটার কথা শেষ হতেই লোকটার হাতে থাকা জিনিস নিয়ে গাড়ি থেকে বের হয়ে নেমে আসে ঐশী। রাত 9টা। হসপিটালের করিডোরে বসে বসে নীরবে কান্না করে যাচ্ছি। পাশে শাশুড়ি আম্মা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। পাশে বিধ্বস্ত অবস্থায় নিহান কপালে হাত ঠেকিয়ে বসে আছে। বেচারা অফিস থেকে ছুটে এসেছে। যখন শুনেছে নিদ্রাত্রি পড়ে গিয়ে মাথা পেটে গিয়েছে, তখন আদরের মেয়ের এমন কথা শুনে চুপ করে থাকতে পারেনি। আমার ছোট মেয়েটা ব্যথায় কান্না করছিল, যেটা আমার কানে এখনও থেকে থেকে বেজে উঠছে। মেয়েটা আমার কোলে যখন বসে বসে কান্না করছিল, তখন আমার অন্তরাত্মা কেঁপে উঠেছিল। আমার মেয়ে এত কান্না কখনো করেনি, সব সময় হাসি খুশি থাকে। আম্মা, আমার মেয়ে ঠিক হয়ে যাবে তো? ওর ছোট ছোট হাত দিয়ে আমাকে শুয়ে দিবে তো? সব কিছু আমার জন্য হয়েছে। আমি যদি নিরাত্রিকে ঐশীর কাছে না দিতাম, তাহলে আমার মেয়ের কিছু হতো না। দিদিভাই একদম সুস্থ হয়ে যাবে, তুমি কোনো রকম কান্না করো না। আর নিজেকে দোষারোপ করবে না, এটা একটা অ্যাক্সিডেন্ট। আর আল্লাহ আমাদের জন্য যেটা ঠিক করে রেখেছেন সেটাই হবে। তুমি আমি কেউ আটকাতে পারবো না। কথাগুলো বলে শাশুড়ি আম্মা পাশ থেকে জড়িয়ে ধরলেন। আমি এতে আরও আবেগী হয়ে কান্না করতে লাগলাম। ঢং দেখে বাসি না। সেদিন তো খুব বড় বড় কথা বলছিলে ভাবি, এখন কি হলো? এ মেয়ে দিলে তো নিহানের মেয়েকে মেরে। আমি বলেছিলাম বলে আমাকে কম কথা শোনাওনি তোমরা মা ছেলে মিলে। এবার আমার কথা অক্ষরে অক্ষরে মিলে গেল না। সৎমা কি আর আপন মা হয়? সৎমা সবসময় সৎমাই হয়। একটা কথা আছে জানো তো ভাবি, নিজের গাছের ছাল তুলে আমি যতই অন্য গাছে লাগাও না কেন, সেটা লাগবে না, খুলে পড়েই যাবে। এ মেয়ে হচ্ছে তেমনি, কচি মেয়ে, বিয়ে হয়েছে। এক মেয়ের বাপের সাথে এখন নিজের সন্তান হলে সে কি সব কিছুর ভাগ সতীনের সন্তানকে দিতে যাবে? সব কিছু নিজে একাই ভোগ করবে। আমার চুল কি এমনি এমনি পাক ধরেছে নাকি? আমাদের থেকে একটু দূরে বসে থাকা আমার ফুফি শাশুড়ি কথাগুলো বললেন। সন্ধ্যার দিকেও নিয়ে বাড়িতে এসেছেন। আচ্ছা, জন্ম দেয়নি তো কি হয়েছে? জন্ম না দিলে কি মা হওয়া যায় না? আর যার মা জন্ম দেয় তারাই কি সবাই মা হয়ে উঠতে পারে? কত মায়ে তো দেখেছি জন্মের পর সন্তানের প্রতি মায়া না করে সন্তানকে রাস্তায়, ডোবায়, অনাথ আশ্রম, ডাস্টবিনে ফেলে দিয়ে যায়। তাহলে তারা কি সত্যিকার অর্থে মা হতে পেরেছে? আবার কত সৎমা দেখেছি যারা নিজের সন্তানের থেকেও সতীনের সন্তানকেই বেশি ভালোবাসে। আর আমি প্রথম দিন থেকেই মিষ্টি বাচ্চা মেয়েটার প্রতি আমার মায়া চলে আসে। আমি নিজের সবটা দিয়ে নিরাত্রির মা হয়ে ওঠার চেষ্টা করে যাচ্ছি। আমি কখনো নিরাত্রির খারাপ চাই না, সে তো আমার মেয়ে। মা হয়ে নিজের সন্তানের খারাপ চাইব কী করে? ফুফি আম্মা, তুমি কি এখনও এইসব কথা বলতে এসেছো? আমার ছোট্ট মেয়ের করুণ অবস্থা, আর তুমি এখানে আমার মা বউকে কথা শোনাতে এসেছো। আমার মা আর বউয়ের সম্পর্কে তোমাকে কিছু বলার প্রয়োজন নেই। আর যদি তোমার কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে তুমি এখান থেকে যেতে পারো। তোমার মতো সুযোগ সন্ধানী মানুষ আমাদের দরকার নেই। তোমাদের কাছে আমি সত্যি কথা বললেই খারাপ হয়ে যাই না?
তোমাদের ভালো কি আমি চাইতে পারবো না? আর ভুলে যেও না, আমার আর নীলাদ্রির শরীরের একই পরিবারের রক্ত বয়ে চলেছে। নিহানের কথার উত্তরে কথাগুলো বলল নিহানের ফুপি আয়েশা বেগম। একে তো মেয়ের এই অবস্থা, তার উপর ফুপির এসব কথা সহ্য করতে পারল না নিহান। তোমার এমন ভালো চাইতে হবে না। আর তোমার মতো বেইমান লোভী সুযোগ সন্তানী মানুষের রক্ত আমার এবং আমার মেয়ের শরীরে আছে, এটা আমার জন্য অভিশাপের থেকেও কোনো অংশে কম না। আর তোমার যে বয়স হয়েছে তাতে আর কিছুদিন পর ওপারে চলে যাবে। এখন এসব কুটনামি না করে আল্লাহর জিকির করো, পরপারে কাজে দিবে। কথাগুলো বলেই নিহান স্থান ত্যাগ করল। আর একটু কিছু বলেই হসপিটালে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দিত সে। যখন নিহানের বাবা মারা যায় তখন রৌশনা বেগম একা একা সমস্ত কিছু দেখভাল করছিলেন। তখনই আয়েশা বেগম নিজের আসল রূপ দেখিয়েছেন। নিহান তখন না বুঝলেও পুপির প্রতি অন্ধ ভালোবাসা ছিল, কিন্তু যখন বুঝতে পেরেছে এবং অরিত্রীর সাথে ঘৃণ্য কাজ করার পরিকল্পনা করেছিল, তখন থেকেই পুপির প্রতি নিহানের মনে ঘৃণা সৃষ্টি করে। স্যার, আপনি এসেছেন? প্লিজ স্যার, আমাকে এখান থেকে নিয়ে চলুন। নিহান আমাদের সবাইকে মেরে ফেলবে। নিহান আমাদের বিরুদ্ধে অনেক প্রমাণ কালেক্ট করেছে। আমাদের প্লিজ স্যার এখান থেকে বের করে নিয়ে চলুন। আমরা বাঁচতে চাই স্যার। আমরা তো স্যার সব কিছু আপনার কথা মতোই করেছি। প্লিজ সেবা স্যার। নিজের সামনে বসে থাকা লোকটাকে মিনতির কণ্ঠে কথাগুলো বললেন ডক্টর সেন, কিন্তু লোকটি কিছু না বলে চেয়ার টেনে বসল। সেভ করব ডক্টর সেন, আপনি আমার কাজ করে দিয়েছেন, আমি আপনার জন্য এইটুকু করব না? অবশ্যই আমি আপনাকে এখান থেকে বের করে নিয়ে যাব। কিন্তু ডক্টর সেন, আপনি কি নিহানকে সব সত্যি বলে দিয়েছেন? কে এসব কিছুর মাস্টার মাইন্ড? না স্যার, আমি নিহানকে কিছু বলিনি। আমাকে নিয়ে চলুন স্যার। নিহান এই কয়েকদিন আমার উপর অনেক অত্যাচার করেছে। বলেছি তো আমি নিয়ে যাব, কিন্তু আমাকে জানতে হবে নিহান কিসের ফাইল নিয়ে এসেছিল আর কতটুকু জানতে পেরেছে আমার সম্পর্কে। কথাগুলো বলে লোকটা ডক্টর সেনের দিকে কিছুটা ঝুঁকে বসলো। চোখে মুখে হাজারো কৌতূহল, কিন্তু ডক্টর সেন কিছু না বলে শুধু নিজেকে এখান থেকে বের করে নিয়ে যেতে বলল। ডক্টর সেনের কথায় লোকটা বড্ড বিরক্ত বোধ করলে চেয়ারের সাথে ডক্টর সেনের মাথায় বাড়ি দিলেন। আমার এক কথা বারবার বলা পছন্দ না। আমি যখন বলেছি নিয়ে যাব তখন তার বোঝা উচিত ছিল আমি নিয়েই যাব। কিন্তু তুই আমার মাথার পোকা নাড়িয়ে দিলি এক কথা বলে। নিহান যদি তোকে নাও মারে আমি নিজেই তোকে মেরে দিব। আমি আমার পথের কাঁটা কাউকেই রাখবো না। কথাগুলো বলে আবারও টেবিলের সাথে চটজোরে মাথায় আঘাত করলেই ডক্টর সেন সেখানে ঢলে পড়ে যায়। ডক্টর সেনের পড়ে যাওয়ার পরেও লোকটা শান্তি পাচ্ছিল না, তাই আবারও কতগুলো লাথি দিয়ে সেখান থেকে চলে যায়। রাত 12:30। হসপিটালে বর্তমানে আমি, আম্মা, নিহান আছি। ফুফি শাশুড়ি তখনই চলে গিয়েছে। বেশি অপমান সহ্য করতে না পেরে বিদায় হয়েছে। নীলাদ্রিকে কেবিনে দেওয়া হয়েছে একটু আগে। মাথায় বেশি আঘাত পাওয়ার ফলে মাথা থেকে রক্ত বের হয়, যার দরুন রক্ত দিতে হয়েছে। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে নিহানের সাথে নীলাদ্রির রক্তের গ্রুপ মিলেনি। হসপিটাল থেকে রক্তের ব্যবস্থা করা হয়, কিন্তু এটা এখন কেউ খাটেনি। সর্বপ্রথম নীলাদ্রিকে সুস্থ দেখা বেশি প্রয়োজন। নীলাদ্রি আমাদের জান। নীলাদ্রিকে কেবিনে শিফট করার পরপরই নিহান কোথায় একটা গিয়েছে, এখনও আসেনি। কয়েক ঘন্টার ব্যবধানে মেয়েটার ছোট মুখখানি শুকিয়ে আরও ছোট হয়ে গিয়েছে, দেখে আরও মায়া হচ্ছে। তরি, আমার তোমরা খাবারগুলো খেয়ে নাও, এখনও তো কেউ কিছু খাওনি। হাতে থাকা খাবারের প্যাকেট রাখতে রাখতে কথাগুলো বলল নিহান। আমি একবার নিহানের দিকে তাকিয়ে আবারও নীলাদ্রির মুখে হাত বুলিয়ে দিলাম। নীলাদ্রির ব্যাপারে কিছু শুনলেই নিহানের অবস্থা করুণ হয়ে পড়ে, কিন্তু এখন নিহান শান্ত হয়ে আছে। কেমন করে জ্বর আসার আগে পরিবেশ শান্ত ও গোমট হয়ে থাকে, নিহান তেমনই শান্ত হয়ে আছে। নিহান, তোর সাথে আমার কিছু কথা আছে, এখান থেকে বাহিরে চল। নীলাদ্রি ঘুমাচ্ছে, কথার শব্দে ঘুম ভেঙে যাবে। কথাগুলো বলেই শাশুড়ি আম্মা আগেই কেবিনের বাহিরে চলে গেল, আর নিহান নীলাদ্রির পাশে এসে কপালে চুমু খেয়ে আবারও গালে হাত রেখে চলে গেল। আর আমি মা ছেলের এমন কাজে হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। কি এমন কথা বলবে যেটা আমার সামনে বলা যেত না? নিহান, তুই কি একবার ভেবে দেখেছিস তোর সাথে নীলাদ্রির রক্ত কেন মিলল না? তুই তো নীলাদ্রির জন্মদাতা পিতা, তাহলে তোর রক্ত কেন মিলল না? আর ঐশী মেয়েটা কেমন জানি অদ্ভুত একটা মেয়ে, যেখানে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কথা শোনে। মেয়েটাকে দেখে ছোট এবং পোশাক আশাক দেখে মনে হয় গরিব, কিন্তু মেয়েটার কথার ধরনে তেমনভাবে প্রকাশ করে না। মা, আমার এখন এইসব ব্যাপারে বাবার সময় বা ইচ্ছে কোনোটাই নেই। আমি শুধু আমার মেয়েকে সুস্থ প্রাণ তাজা দেখতে চাই। মা, নীলাদ্রি আমার আর অরিত্রীর শেষ স্মৃতি। রক্ত চাই মিলুক বা না মিলুক, নীলাদ্রি আমারই মেয়ে, আমার আর অরিত্রীর মেয়ে। মায়ের উদ্দেশ্যে কথাগুলো বলে নিহান হসপিটালের বাহিরে চলে গেল। মায়ের বলা কথাগুলো ফেলে দেওয়ার মতো না, তবে এখন সে নীলাদ্রিকে সুস্থ চায়।
হসপিটাল থেকে বের হয়ে গাড়ির পাশে দাঁড়িয়ে একের পর এক সিগারেট টেনে যাচ্ছে নিহান। মাথায় হাজার প্রশ্নের ছড়াছড়ি, কিন্তু উত্তর কোথাও নেই। মেয়েটাকে হুট করে এভাবে বাড়িতে নিয়ে আসাও উচিত হয়নি, কিন্তু নিহান যে অপরিচিত একটা মেয়েকে খুব সহজে বাড়িতে নিয়ে নিবে না। নিজের কাজ কিভাবে করতে হয় সেটা নিহান জানে, কিন্তু কোথা থেকে সব কিছু শুরু করবে কিছুই বুঝতে পারছে না। কিছু একটা মনে হতেই আরেকটি সিগারেট ধরিয়ে বাম হাত দিয়ে পকেট থেকে মোবাইল বের করে ফোন দিল। কয়েকবার ফোন রিং হয়ে কেটে যায়, অপর পাশের মানুষের খবর নেই। আবারও ফোন দিতে 2বার রিং হতে ফোন রিসিভ হলো। স্টুপিড, কোথায় থাকো তুমি? আর ফোন রেখে কোথায় থাকো? ফোন করছি কানে শুনতে পারো না? তোমাকে আমি কখনো ঠিক করে ফোন করলে পাওয়াই যায় না। অপর পাশ থেকে ফোন রিসিভ হতেই বিরক্ত হয়ে কথাটা বলল নিহান। অপর পাশের লোকটিও নিহানের এমন কথায় বিরক্ত হলো, কিন্তু নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে আবারও কথা বলতে লাগলো। সরি স্যার, আমি আসলে ওই একটু এমন আমতা আমতা না করে ঠিক করে কথা বলো রিশাদ। তুই কিন্তু খুব ভালো করে জানিস আমি এমন করে কথা বলা পছন্দ করি না। চুপ কর শালা, তোর জন্য কি এখন ওয়াশরুমেও ফোন নিয়ে যাব? দ্বিগুণ বিরক্তি নিয়ে কথাগুলো বলল রিশাদ। এতে নিহানের কোনো বাবান্তর দেখা গেল না। সে এখনও হাতে সিগারেটে ফুঁক দিয়ে সেই নিকোটিনে ধোঁয়া আকাশের দিকে দিচ্ছে। দরকার হলে তাই করবি। এখন আমাকে বল, কাজ কতদূর পর্যন্ত এগিয়েছে? কিছু কি জানতে পেরেছিস? তুই তো বলেছিলি মেয়েটা অন্যের বাড়িতে কাজ করে, কিন্তু তার পোশাক দেখে তো আমার সেটা মনে হলো না। এসব কথা না বলে মেন কথা বল। মেয়েটার কথা শুনে আমার প্রথমে খটকা লেগেছিল। কোনো অশিক্ষিত বস্তির মেয়ে এত শুদ্ধ করে কথা বলতে পারে না। বস্তি এবং অশিক্ষিত মানুষের কথার ধরন অন্যরকম হয়ে যায়। তারা যতই শুদ্ধভাবে কথা বলার চেষ্টা করুক না কেন, কোনো না কোনোভাবে তাদের কথার মাঝে অশিক্ষিত হওয়ার প্রমাণ থাকে। তোর বাড়ি থেকে বের হয়ে মেয়েটা অনেক সময় বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল। প্রথমে ভেবেছিলাম হয়তো বাসের জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু যখন পরপর 2টা বাস চলে গেল, পরও মেয়েটা বাসে না উঠে দাঁড়িয়েছিল, তখন সন্দেহ হয়। আর ঠিক কিছু সময় পর মেয়েটার পাশে একটা গাড়ি এসে থামতে সেটাই উঠে পড়ে। আর মোস্ট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গাড়িতে কোনো নাম্বার ছিল না। রিশাদের কথা শেষ হতেই নিহান ভাবনায় পড়ে যায়। যে বা যারাই গেম খেলছে সে খুব চতুর এবং কোনো সন্দেহ নেই, কিন্তু এই মেয়েটার সম্পর্কে আগে সব কিছু জানা প্রয়োজন। রিশাদ, তুই মেয়েটার খোঁজ খবর কালেক্ট কর। 2 দিনের ভিতর আমার মেয়েটার সম্পর্কে সব কিছু জানা চাই, বাকিটা আমি সামলে নেব। কথাটা বলে ফোন কেটে দিল নিহান। মেয়েটা আরও কিছু করার আগে সব কিছু জানা প্রয়োজন, কিন্তু কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। যাও একটা পাওয়া যাচ্ছে, সব কিছু মিলিয়ে নিতে গেলে শেষ পর্যন্ত সেই একই জায়গায় ফিরে আসতে হচ্ছে। সিগারেট খাওয়া শেষে মুখে একটা সুইংগাম দিতে চিবোতে হসপিটালের ভিতরে গেল। সকাল 8টা, শোকবিন্দুর নিবাস। এর সামনে হলুদ রঙের শাড়ি দিয়ে মুখ খানিকটা ঢেকে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। সেই চিরচেনা বাড়ির সামনে আবারও এসে দাঁড়িয়ে আছে। বাড়ির প্রতিটি মানুষের সাথে তার গভীর সম্পর্ক। নিজের হাতে সাজিয়ে তুলেছিল ঘরের প্রতিটি কোণায়। নিহান যাকে চোখে হারাতো, আর রৌশনা বেগম নিজের ছেলের থেকেও বেশি আদর করতেও ভালোবাসত। সব কিছু মনে হতেই মেয়েটির চোখে মুখে খেলা করছে হাজার খুশির ঝলক, কিন্তু কিছু একটা মনে হতেই মুহূর্তেই সে হাসি মুখে কঠিনতার ছাপ চেয়ে গেল। চোখ মুখ হয়ে ওঠে হিংস্র। আমার সুখ, আমার পরিবার, আমার ভালোবাসা সব কিছু কেড়ে নিয়েছিল তুমি নিহান। আমার কানে বাজে কিভাবে তুমি আমার বোনকে তিলে তিলে শেষ করেছ। তোমার জন্য আমার বাবা রাস্তায় বসে গিয়েছিল, শুধুমাত্র তোমার জন্য। নিজের পরিবার থেকেও আমি তাদের থেকে দূরে ছিলাম। তোমার উল্টো দিন গোনা শুরু করে দাও। তোমার জীবনকে আমি নরক করে তুলব। তোমার জন্য আমি সব হারিয়েছি, এবার তোমার হারানোর পালা। কথাগুলো বলে আরেকবার বাড়িটার দিকে তাকিয়ে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়িটা দেখতে লাগলো। এই মাইয়া, তুমি এখানে খাড়িয়া খাড়িয়া কি করতেছ? যাও এখান থেকে। মেলাক্ষণ ধরে দেখতেছি তুমি এ বাড়ির দিকে চাইয়া রইছ। যাও এখান থেকে কইতেছি, যাও। অনেক সময় ধরে মেয়েটাকে একই জায়গায় লক্ষ্য করেছিল দারোয়ান খালেক মিয়া। বারবার বাড়ির দিকে তাকিয়ে থেকে বিড়বিড় করতে দেখে গেটের কাছে এসে দাঁড়িয়ে মেয়েটাকে কথাগুলো তিনি বললেন। মেয়েটা কিছু না বলে দারোয়ানের দিকে কিছু সময় তাকিয়ে থেকে সেখান থেকে চলে যায়। মেয়েটা চলে যাওয়ার 15-20 মিনিট পর নিহান বাড়ি ফিরে সবাইকে নিয়ে। নিরাত্রের বাকি চিকিৎসা বাড়ি থেকেই করাবে নিহান। নিহানের এমন হুটহাট সিদ্ধান্ত আমাকে বরাবর অবাক করলেও কিছু বলার অবকাশ নেই, তাই চুপ থাকাই ভালো। খালা ঐশী কোথায়? তাকে বলো নিরাত্রির জন্য পানি গরম করতে। আর তুমি একটু সবজিগুলো কেটে রাখো, আমি ফ্রেশ হয়ে এসে রান্না করব। ওই মাইয়া তো বাড়িতে নাই, রাইতে যে বাড়ি থেকে বাহিরে গেছে এখনও আসে নাই। বাড়ি ফিরে নিরাত্রিকে শুইয়ে দিয়ে কাজের খালার কথাগুলো বলে আবারও রুমের দিকে যেতেই খালার কথাগুলো শুনে থেমে গেলাম।
গত রাত থেকে বাড়িতে নেই মানে কি? এত বড় কাহিনী হয়ে যাওয়ার পর মেয়েটা বাড়িতে নেই? ভয় পেয়ে পালিয়ে গেল? বাড়িতে নেই মানে কি খালা? সে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় তোমাকে কিছু বলে যায়নি? আর গতকাল রাত থেকে বাড়িতে ফিরেনি, এটা কেমন কথা? কোনো বিপদ হলে না তো? আমি জিগেছিলাম, এত রাইতে কোনে যাইতেছ? কিন্তু হে মাইয়া তো আমার কিছু বলে নাই, আবার আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আসিল। কেমন অসভ্য মাইয়া তুমি ভাবো। আমি ওর মায়ের বয়সে একজন মানুষ হইয়া কথাখান জিগেছি, আমার উত্তর না দিয়ে চোখ দিয়া শাসিয়ে চোখ রাঙিয়ে গেল। খালাকে প্রশ্নগুলো করতে এতগুলো কথা বলে দিলেন তিনি। এই মেয়েটা আমাকে আবার নতুন কোনো চিন্তায় ফেলে দিয়ে চলে গেল। এর কিছু হলে আমি এর পরিবারকে কিভাবে উত্তর দিব? সব কিছু ভাবতে মাথা ঘোরাতে শুরু করে দিল। খালাকে কোনো রকমে আজকে রান্না করে নিতে বলে আমি রুমের দিকে চলে গেলাম। আজ অনেক দিন পর মনে হলো আমি এখনও অরিত্রীর কোনো ছবি দেখিনি নিহানের রুমে। শুধু নিহান না, বরং এই বাড়ির কোথাও আমি দেখিনি। এর মাঝে যদিও বলছিল যে আমি এই বাড়ির প্রতিটি রুম দেখিনি, তাই আজকে ঠিক করলাম অরিত্রীর কথা জিজ্ঞেস করব। কিন্তু বরমহাশয়কে জিজ্ঞেস করা যাবে না এখন, কিছু বললেই পুরনো ঘাতে আবারও আছর কাটবে। তাই আর কিছু না ভেবে আমি শাশুড়ি আমার রুমের দিকে চলে গেলাম। শাশুড়ির রুমের সামনে যেতেই অবাক হয়ে গেলাম। রুমের দরজা ভিতর থেকে বন্ধ। আম্মা যে কখনো রুম ভিতর থেকে বন্ধ করে না এটা আমি জানি, তাহলে আজকে হঠাৎ করে ভিতর থেকে কেন বন্ধ করলো তার কারণ দেখছি না, যার জন্য অবাক না হয়ে পারলাম না। তুমি এখানে কি করছো তরি? আমার রুমে নক করতে যেতে নিহান পিছন থেকে এসে কথাগুলো বলতে চমকে উঠলাম। না মানে আম্মার সাথে একটু কথা বলার ছিল, কিন্তু আমার রুম ভিতর থেকে লক করা মনে হচ্ছে। কথাটা বলে আবারও রুমে নক করতে যাব, তার আগেই লোকটা পিছন থেকে আবারও আটকে দিল। আমি তোমাকে নীলাদ্রির কাছে থাকতে বলেছি তরি, তুমি ওর কাছে যাও, আমি আম্মাকে তোমার কাছে যেতে বলবো নি। আর শোনো, আমি একটু বাইরে যাচ্ছি, আগামীকাল ফিরে আসব। তুমি নিজের এবং বাকি সবার খেয়াল রেখো। গালে হাত রেখে কথাগুলো বলে কপালে চুমু এঁকে দিল। স্থানভেদ না দেখে লোকটার এমন স্বভাবের জন্য কবে জানি আমি লজ্জায় শেষ হয়ে যাই। লোকটার কথা মতো আর কিছু না বলে শাশুড়ি আমার রুমে না গিয়ে নিজের রুমের দিকে চলে গেলাম। নিহানের কথা মতো রুমে চলে এলেও আমি নিজেকে শান্ত করতে পারছিলাম না। এদিকে নিহানকে বলা হয়নি ঐশী লাপাত্তা, আবার শাশুড়ি আমার নিজের রুম লক করে দিয়েছে। সব কিছু কেমন জানি গোলমেলে ঠেকছে। শাশুড়ি এবং ঐশী নামক ঝামেলাকে একপাশে রেখে নিজেকে স্থির করলাম অরিত্রীর ছবি খুঁজে বের করার জন্য। কিন্তু কোথা থেকে শুরু করব আর কীভাবে শুরু করব কিছুই মাথায় আসছে না। নিহানের রুমে থাকতে পারে ভেবে এখান থেকে শুরু করার চিন্তা করলাম। বাংলায় একটা প্রবাদ আছে না, যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কথাটা মাথায় রেখে আমি নিজেও নিজের মতো খুঁজতে শুরু করলাম। আলমারি ড্রয়ার সব কিছু খুঁজে হয়রান হয়ে গেলাম, কিন্তু রুমে কিছুই নেই। পরক্ষণে আমার মনে হলো আমি সব কিছু দেখলেও বেডসাইড ড্রয়ার চেক করা হয়নি, সেটাই লক করা বলে ড্রয়ারের চাবি খুঁজতে আবারও আলমারি খুলে খুঁজতে শুরু করলাম। কি খুঁজে চলেছ তুমি তরি, যার জন্য তুমি আমার উপস্থিতি টেরে পেলে না? খোঁজাখুঁজির এক জায়গায় গিয়ে কারো কণ্ঠের স্বর শুনে চমকে পিছনে তাকিয়ে দেখি নিহান দরজার পাশে দাঁড়িয়ে আছে। নিহানকে এই সময় এখানে দেখে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হলো। ভেবেছিলাম হয়তো আম্মার সাথে কথা বলে সেখান থেকে চলে যাবে, কিন্তু নিহান যে আবার ফিরে আসবে বুঝতে পারিনি। মানে আসলে আসলে মামা যে একটা মায়ের বক্স দিয়েছিল না, সেটাই খুঁজে চলেছি। মায়ের কথা মনে পড়ছিল খুব। কথাটা বলে আলমারি আবারও আগের মতো লক করে দিলাম। নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রেখে নিহানের দিকে হাসি মুখে দাঁড়ালাম। আমার কাছে একটু পরে যেও, আমার একটু একা থাকতে চাচ্ছে। নীলাদ্রির আর আমার খেয়াল রেখো, ওকে তোরেই? কথাটা বলে নিহান রুম থেকে বের হতে চেয়েও আবার পিছনে ফিরে দাঁড়িয়ে ডেকে উঠল। আমিও জুবুথুবু হয়ে সেখানে দাঁড়িয়ে রইলাম, আর নিহান আমার দিকে এগিয়ে আসতে লাগলো। যখন মিথ্যেকে ভালো করে নিজের আয়ত্তে আনতে পারবে তখন মিথ্যে কথা বলিও কেমন। কথাগুলো বলেই চুপচাপ রুম থেকে বের হয়ে চলে গেলেন তিনি, আর আমি সেখানেই ঠায় দাঁড়িয়ে রইলাম। আজকের মিথ্যে যেমন ধরে নিতে পেরেছে, সেই দিনের মিথ্যেও তাহলে ধরে নিয়েছিল। তাহলে আমাকে আর কিছু জিজ্ঞেস করলো না কেন? সবাই কেমন জানি অদ্ভুত ব্যবহার করে চলেছে। মাথায় হাজার প্রশ্নের উকিঝুঁকি দিচ্ছে, কিন্তু কোথাও উত্তর খুঁজে পাচ্ছি না। কোথায় শেষ হবে এসব কিছুর? রাত 2টা। সুখবিন্দর নিবাস। এর প্রতিটি সদস্য অতল ঘুমিয়ে রয়েছে। সোডিয়ামের আলোয় ঘুমন্ত শহরকেও আলোকিত করিয়ে তুলেছে। রোশানা বেগম আর তরির কাছে আসেনি। নীলাদ্রির হালকা জ্বর করায় তরিও আর সুযোগ পায়নি রোশানা বেগমের কাছে যাওয়ার। নীলাদ্রিকে ঘুম পাড়িয়ে নিজেও মেয়েকে বুকে জড়িয়ে ঘুমিয়ে আছে। দারোয়ান চেয়ারে বসে ক্যাত হয়ে ঘুমিয়ে রয়েছে।
সুখবিন্দর নিবাসের সামনে একজন কালো হুডি পরে এসে দাঁড়িয়েছে। মুখে মাস্ক পরিহিত একজন মেয়ে। মুখে মাস্ক থাকায় মেয়ের চেহারা ঠিকভাবে বোঝা যাচ্ছে না, শুধু চোখ দুটো ছাড়া। মেয়েটি হাতে থাকা রুমালে ক্লোরোফর্ম মিশিয়ে নিয়ে ঘুমন্ত দারোয়ানের নাক চেপে ধরে। দারোয়ান অচেতন হয়ে পড়তে তার পকেট থেকে চাবির গোছা নিয়ে তালা খুলে ভিতরে ঢুকে গেল। মেয়েটি বাড়ির ভিতরে ঢুকে ড্রয়িং রুমের প্রতিটি জিনিস ছুঁয়ে ছুঁয়ে দেখতে লাগলো। বাড়ির প্রতিটি কোনায় কোনায় নিজের হাত দিয়ে স্পর্শ করতে লাগলো, কোনো সমস্যা ছাড়াই। ড্রয়িং রুম থেকে বের হয়ে মেয়েটা একে একে করে নিজের সব জিনিস ছুঁয়ে ছুঁয়ে দেখে কিচেন থেকে ছুরি নিয়ে উপরের দিকে চলে যায়। কোনো দিক না তাকিয়ে মেয়েটি সোজা নিহানের রুমের দিকে চলে যায়। মেয়েটির এমন স্বাভাবিকভাবে এ বাড়ির প্রতিটি জিনিস এবং রুমে প্রবেশ করতে দেখে মনে হচ্ছে এ বাড়ির প্রতিটি কোণা তার চেনা। তুমি খুব খারাপ তরি। নিহানের মতো একজন নরপশুর সাথে তোমার বিয়ে হয়েছে, যে নিজেকে তো সবার সামনে ভালো মহান জেন্টলম্যান হিসেবে উপস্থিত করে, কিন্তু তুমি যখন নিহানের আসল রূপ দেখবে, পাপের কারসাজি দেখবে, কিভাবে একটা পরিবারকে নিঃস্ব করে দিতে পারবে, সেই সব যখন তোমার সামনে আসবে, তখন তোমার এই জেন্টলম্যান স্বামীর প্রতি ভালোবাসা থাকবে তো? আচ্ছা তরি, তুমি কি জানো অরিত্রীর সাথে নিহানের সব সম্পর্কের কথা? তুমি কি নিহানের আসল পরিচয় জানো? তুমি বড্ড বোকা তরি, বড্ড বেশি বোকা। সুন্দর চেহারার পিছনে যে কুৎসিত মানুষ লুকিয়ে রয়েছে সেটা তুমি এখনও জানোই না তরি। যখন এই বাড়িতে তোমার প্রয়োজন শেষ হয়ে আসবে, তখন তোমাকেও মেরে ঘুম করে দিবে। এই বাড়ির প্রতিটি মানুষের নিজস্ব আলাদা রূপ দেখে আবারও ভয় পেয়ে যেও না তরি। কথাগুলো বলেই মেয়েটি নীরাত্রির পাশে এগিয়ে গেল। ঘুমন্ত নীরাত্রিকে চুমু খেয়ে সোজা হয়ে একবার রুমের প্রতিটি জিনিস ছুঁয়ে ছুঁয়ে দেখতে থাকে। ড্রিম লাইটের আলোয় রুমে হালকা আলোয় ছড়াছড়ি, কিন্তু সেই আলোয় বারবার সেই আলোর মাঝে কিছু একটা পড়ে চোখে একবার আলোতে একবার অন্ধকার হয়ে আসছে, যা ঘুমের সমস্যা সৃষ্টি করছে। পাশাপাশি কিছুর খসখস করার শব্দ কানে বিচ্ছে। কেন যেন ইচ্ছে করছে না দু চোখ মিলে দেখতে, কিন্তু খসখস শব্দ যেন আমার ঘুম কেড়ে নিচ্ছে। ঘুম জড়ানো চোখে কোনো রকম তাকিয়ে থমকে গেলাম। সামনের চেয়ারে বসে কেউ একজন অনবরত আমার কাগজে কিছু একটা লিখে চলছে, যার শব্দে আমার ঘুম ভেঙে গিয়েছে। এত রাতে রুমের ভিতর অচেনা একজন মানুষ দেখে আমার কিভাবে রিয়্যাক্ট করার উচিত আমি সে কথাই যেন ভুলে গেলাম। কে বা কারা কিভাবে বাড়ির ভিতর প্রবেশ করছে তাও যেন মাথায় আসছে না। কে কে ওখানে? আপনি কথা বলছেন না কেন? এত রাতে আপনি এই বাড়ির ভিতরে প্রবেশ করলেন কিভাবে? দারোয়ান চাচা আপনাকে এত রাতে ভিতরে আসতে দিয়েছে কি করে? ভয়ে ভয়ে কথাগুলো বলে সামনে তাকিয়ে রইলাম। আমার কণ্ঠ শুনে হাতের লেখা থামিয়ে দিয়ে চেয়ার থেকে উঠে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আগন্তুক যতটা এগিয়ে আসতে লাগলো, আমি ভয়ে ততটা কুঁকড়ে যেতে লাগলাম। আপনি আপনি এগিয়ে আসছেন কেন আমার দিকে? দূরে থাকবেন আমার থেকে, আপনি কাছে আসবেন না, আমি কিন্তু চিৎকার করব। আপনি আর আসবেন না। চিৎকার দিয়ে ওঠার আগে আগন্তুক কিছু একটা দিয়ে মাথায় আঘাত করতে আমি সেখানেই ঢলে পড়ি। সরি তরি, আমার কোনো ইচ্ছে ছিল না তোমাকে আঘাত করার, কিন্তু তুমি একটু বেশি বলে দিচ্ছিলে তো, তার জন্য আমাকে এই কাজটা করতে হলো। কথাটা বলে যেভাবে এসেছিল তেমন করে আবার চলে গেল, কিন্তু যাওয়ার আগে যদি একটু ভালো করে লক্ষ্য করতো, তাহলে হয়তো নিজের হাত থেকে পড়া রক্ত টেবিলের উপর খেয়াল হতো। সকাল 10:06। এখনও গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে সুখবিন্দর নিবাসের প্রতিটি সদস্য। রোশনা বেগম হাইড্রোজের ঘুমের ওষুধ খাওয়ার ফলে এখনও ঘুমিয়ে আছেন, আর তরি গত রাতে মাথায় আঘাতের ফলে এখনও অজ্ঞান অবস্থায় পড়ে আছে। এদিকে নীরাত্রি ঘুম থেকে উঠে কান্না শুরু করে দিয়েছে অনেক আগে থেকেই। কাজের খালা একবার এসে রোশনা বেগম আর তরিকে ডেকে গিয়েছেন, কিন্তু কারো কোনো রেসপন্স না পেয়ে নিজের মতো রান্না করে নিয়েছে। অপরদিকে ঐশী নিজেও সকাল সকাল বাড়ি চলে এসেছে। ঐশী এসে নীরাত্রিকে কান্না করতে দেখে আবারও নিজের কাছে নিয়ে নিয়েছে। সব সম্পর্ক যেমন সত্যি হয় না, তেমনি চোখের দেখাও সবসময় সঠিক না। কিছু সম্পর্ক আড়ালে বেড়ে ওঠে, আবার কেউ কেউ জন্ম না দিয়েও মা হয়ে ওঠে। নিজের সন্তানের খুনিকে নিজের বলে দিতেও পারে। রক্ত কখনো এক হয় না, তেমনি বাবার নাম দিলে বাবা হওয়া যায় না। মাঝে মাঝে চোখের ভুল, মিথ্যে সম্পর্ক এবং মিথ্যে চাদরে সম্পর্ক গড়ে ওঠে সত্যিকে লুকাতে। চোখে মুখে পানি ছিটে পড়তে তীব্র মাথা যন্ত্রণা নিয়ে বিছানা থেকে উঠে বসলাম। মাথা ব্যথায় মনে হচ্ছে মরে যাব। চোখ দুটোও ভারী লাগছে। দু চোখ মিলে সামনে তাকিয়ে দেখি শাশুড়ি আম্মা আর তার পাশে ঐশী নীরাত্রিকে নিয়ে দাঁড়িয়ে আছে। সকাল সকাল ঐশীকে দেখে চমকে উঠলাম। এ মেয়ে আবার কখন এলো? আর সবাই আমাদের রুমে এসে এইভাবে তাকিয়ে আছে কেন? আম্মা, আপনারা সকাল সকাল এই রুমে? কোনো সমস্যা হয়েছে কি? দু হাতে মাথায় চেপে ধরে শাশুড়ি আম্মাকে কথাটা বললাম।
তোমার কি শরীর খারাপ তোরি? এত বেলা পর্যন্ত ঘুমিয়ে আসো। এখন তো বেলা প্রায় 11টা বেজে চলেছে। আম্মা আমার পাশে বসে কপালে হাত দিয়ে কথাগুলো বললেন, কিন্তু আমার সেই দিকে মন নেই। গত রাতের কথা মাথায় ঘুরপাক খাচ্ছে। মেয়েটাকে আর আমাদের রুমে এলো কিভাবে, সব কিছু মাথায় ঘুরপাক খেতে লাগলো। আম্মা, আমার শরীর ঠিক আছে। আসলে গত রাতে একটা মেয়ে এসেছিল, আর আমি যখন চিৎকার করতে যাব তখন আমার মাথায় আঘাত করে। হড়বড় করে কথাগুলো বলে শাশুড়ি আমার দিকে তাকিয়ে রইলাম। শান্ত হও তোরি, এত রাতে কে আসবে? আর গেটের সামনে দারোয়ান ছিল। তোমার কোথাও ভুল হয়েছে, কেউ আসেনি এখানে। আম্মা, আপনি আমার কথা বিশ্বাস করছেন না কেন? আমি সত্যি বলছি, কেউ এসেছিল। আর আর হ্যাঁ, আপনি টেবিলে দেখুন, কিছু একটা লিখেছে সে। আম্মাকে কথাগুলো বলে আমি নিজেই বিছানা থেকে উঠে টেবিলের কাছে গেলাম, কিন্তু সেখানে কিছু ঠিক নেই। ঠিক আছে সব কিছু, কোনো কিছু অস্বাভাবিক নেই, কিন্তু গত রাতে তো সব কিছু এলোমেলো ছিল, আর এখন সব কিছু স্বাভাবিক। রাতে হয়তো স্বপ্ন দেখেছিলে তোরি। অনেক সময় হয়ে গিয়েছে, যাও ফ্রেশ হয়ে নাস্তা করো, নিহান হয়তো এসে পড়বে। কথাগুলো বলেই শাশুড়ি আম্মা আর ঐশী রুম থেকে বের হয়ে গেল। কিন্তু আমার স্পষ্ট মনে আছে গত রাতে এখানে কেউ এসেছিল। সব সম্পর্ক যেমন সত্যি হয় না, তেমনি চোখের দেখাও সবসময় সঠিক হয় না। কিছু সম্পর্ক আড়ালে বেড়ে ওঠে, আবার কেউ কেউ জন্ম না দিয়েও মা হয়ে ওঠে। নিজের সন্তানের খুনিকে নিজের বলে দিতেও পারে। রক্ত কখনো এক হয় না, তেমনি বাবার নাম দিলেই বাবা হওয়া যায় না। মাঝে মাঝে চোখের ভুল, মিথ্যে সম্পর্ক এবং মিথ্যে চাদরে সম্পর্ক গড়ে ওঠে সত্যিকে লুকাতে। তোমার নিজেরও সময় পুরিয়ে আসবে, কিন্তু তুমি পাবে না সত্যির হদিশ। অচিরে শেষ হয়ে যাবে সব সম্পর্ক এবং ভালোবাসা। বিছানায় বসে বসে গত রাতের কথা ভাবতে বালিশের পাশে কাগজে দেখলো, সেটা খুলতেই এমন অগোছালো লেখা দেখে আরও অবাক হয়ে গেলাম। তার মানে আমি কোনো স্বপ্ন দেখিনি, সত্যি কেউ ছিল আমাদের রুমে। আর এমন অগোছালো চিরকুট সেই লিখে গিয়েছে, কিন্তু এমন এলোমেলো কথার কিছুই বুঝতে পারছি না। তবে এবারের মানুষগুলোর মাঝে রহস্য আছে, বুঝতে আর বাকি নেই। নিহান এবং আম্মা মাঝে মাঝে অদ্ভুত ব্যবহার করে, তার উপর আবার এমন এলোমেলো চিরকুট। সব কিছু কেমন জানি লাগছে, কিন্তু মেয়েটা কে ছিল, আর কেনই বা এত রাতে এসেছিল? কিছুই বুঝতে পারছি না। সব কিছুর রহস্য খুঁজে বের করতে হবে। কাগজটা ভাঁজ করে ড্রয়ারে রেখে দিলাম। হোয়াটসঅ্যাপ তোরি, কেমন আছো? ডাইনিং টেবিলে বসে বসে নীলাদ্রিকে খাওয়াচ্ছিলাম, এমন সময় কারো কণ্ঠ শুনে দরজার দিকে তাকিয়ে দেখি আয়ান দাঁড়িয়ে আছে, হাতে চকলেট, মিষ্টি, সন্দেশ আর মুখ ভর্তি হাসি। হঠাৎ এত খুশির কারণ বুঝতে না পেরে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে রইলাম। এভাবে তাকিয়ে আছো কেন? এই চকলেটগুলো তোমার জন্য, আর এই মিষ্টি আর সন্দেশ সবার জন্য। টেবিলের উপর জিনিসগুলো রাখতে রাখতে কথাগুলো বলে আমার সামনে চেয়ারে বসলো। ভাইয়া, এসব কি খুশিতে লটারি পেয়েছেন মনে হচ্ছে? আপনার ঠোঁট থেকে তো হাসিই যাচ্ছে না। এত খুশির কারণ কি ভাইয়া? বিয়ে করছেন নাকি? প্রথম কথাগুলো অবাক হয়ে বলল। আয়ানের মুখের হাসি দেখে আমিও মজার ছলে কথাটা বললাম। আজকে আমি অনেকটাই খুশি, বলতে পারো লটারি পাওয়ার মতো। তাই ভাবলাম তোমাদের সবার সাথে খুশিটা ভাগ করে নিই। তাই চলে এলাম মিষ্টি নিয়ে। খুশিতে আত্মহারা হয়ে কথাগুলো বলল আয়ান। আমি শুধু আয়ানের দিকে তাকিয়ে দেখলাম তার খুশি। হেই তরি, এভাবে তাকিয়ে থেকো না। আই নো আই হ্যান্ডসাম। চোখের সামনে তুড়ি বাজিয়ে কথাগুলো বলতে নিজের হুঁশ ফিরে আসে। কি করছিলাম ভাবতে লজ্জা লাগছে। একজন পরপুরুষের দিকে এভাবে তাকিয়েছিলাম। নিহান কোথায়? দেখছি না যে। আর আন্টিকেও তো দেখছি না। চারদিকে তাকিয়ে কথাগুলো বলল আয়ান। ফুফি ফোন করেছিল, তাই কিছুক্ষণ আগে আম্মা ফুফির বাড়ি গিয়েছে, আর উনিও বাহিরে গিয়েছেন, চলে আসবে একটু পর। নিরাত্রির খাওয়া শেষ হতে মুখ মুছে দিতে দিতে কথাগুলো বললাম। আমার নাম নিয়েছে আর আমি চলে এসেছি। কথাটা বলতে বলতে শত দরজা দিয়ে নিহান বেশ ভাবসাব নিয়ে প্রবেশ করলো। এমন ভাবসাব নিয়ে আসছে মনে হচ্ছে কোথাকার কোন সালমান শাহ। এই নে তোর প্রিয় সন্দেশ, খা খা। নিহান আয়ানের পাশে এসে দাঁড়াতেই কথাটা বলে নিহানের মুখে সন্দেশ পুরে দিল। ভাই, তুই তো এই সন্দেশ সবসময় নিয়ে আসিস না? যখন তোর জীবনের বিশেষ কিছু ঘটে তখনই এই সন্দেশ নিয়ে আসিস, তাহলে এখন কি খুশিতে? আয়ানকেও একটা গোটা সন্দেশ মুখে দিয়ে কথাগুলো বলল নিহান। এদের বন্ধুত্ব এত সুন্দর যে দেখতে ইচ্ছে করে। জীবনের ছোট বড় সব খুশি ভাগ করে নিতে তারা ভুলে না। দুইজন পরে আড্ডা দিবেন। আপনি এখন বাহির থেকে ফিরেছেন, একেবারে গোসল করে নিশ্চয় আসুন, আমি খাবার বেড়ে দিচ্ছি। নিরাত্রিকে ঐশীর কোল থেকে টেবিল থেকে এঁটো বাসন নিতে নিতে নিহানকে কথাগুলো বললাম। আমার বউ কত কেয়ার করে দেখলে আয়ান, এজন্যই বলি বিয়েটা করে নে। বিয়ে না করলে বিয়ের মজা পাবি না, আর বউয়ের কেয়ারও পাবি না। এবার তাড়াতাড়ি বিয়েটা করে নে। কথাগুলো বলে আয়ানের সামনে কপালে চুমু দিয়ে চলে গেলেন, কারো আশা না করেই।
এদিকে আয়ানের সামনে এমন করাই সেখানে আর এক মুহূর্ত না থেকেও প্লেটগুলো নিয়ে রান্নাঘরের দিকে চলে গেলাম। দিন দিন বেহায়া হয়ে যাচ্ছে। তরি সেখান থেকে যেতেই সামনে থাকা গ্লাস শক্ত করে চেপে ধরতে সেটা খণ্ড খণ্ড হয়ে যায়। মুহূর্তের মাঝে আয়ানের হাত থেকে গল গল করে রক্ত বের হয়ে ডাইনিং টেবিলে ভরে গেল। রক্ত পড়ার দিকে আয়ানের বুক ক্ষেপ করে ফিরে তাকালো না। সে তরির যাওয়ার দিকে তাকিয়ে রইল। আয়ান আর নিহান বসে আছে একে অপরের সামনে। সামনাসামনি বসে থাকার কারণ হচ্ছে নিহান একটা ট্যুর দিতে চাচ্ছে শুধু তরির সাথে, আর আয়ান বরাবরই সুন্দর সুন্দর প্লেস সাজেস্ট করে যাচ্ছে, যার জন্য নিহান এবং আয়ান সামনাসামনি বসে আছে। এভাবে বসে আছিস কেন? কিছু সাজেশন দে ভাই। এইটাই প্রথম তরিকে নিয়ে ঘুরতে যাব। কেমন জানি অস্থির অস্থির লাগছে রে ভাই। তোর পিঠে দুগা দিলে তোর নাকামি বের হয়ে যাবে শালা। সারা জীবন তো ঠিকই ঘুরে বেড়ালি, তখন অস্থির লাগেনি, আর এখন বউ নিয়ে ঘুরতে যাবি আর অস্থির লাগছে? তরিকে নিয়ে তো কোথাও বের হয়নি, তাই লাগছে। বলতে পারিস মধুচন্দ্রিমায় নিয়ে যাব। মেয়েটা সারাদিন বাড়িতে বসে থেকে বোর হয়ে যাচ্ছে, তাই প্ল্যান করে পেলাম। এখন বল কোথায় যাওয়া যায়। ভেবে বলছি। বলে কথাটা বলে আয়ান ভাবতে লাগলো কিছু একটা। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে অবেলা এলে তুমি, লিখেছেন তামান্না ইসলাম কথা। গল্পটির এটা দ্বিতীয় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।